আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা বেসিক্যালি ইরিগেশনের মেইনলি আমাদের ক্লাসের কন্টেন্ট গুলা থাকবে। একবারে যদি একটু ছোট করে ক্লাসের কন্টেন্ট গুলো আজকে বলি, যে আমাদের ইরিগেশন, হাইড্রোলজি এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট এর যে আজকের ক্লাসে যে আমরা ইরিগেশনের ইন্ট্রো নিয়ে কিছু কথা বলবো, তার সাথে সাথে আমাদের ওয়াটার কোয়ালিটির কিছু কথা আসবে। সেটা আমাদের কিছু কন্টেন্ট থাকবে বা কিছু ভ্যালু থাকবে, সেগুলোর সাথে রিলেটেড। এবং এছাড়াও আমাদের ইসি ভ্যালুর সাথে আমাদের কিছু কিছু ক্যালকুলেশন থাকবে, বা কিছু টাইমের ক্যালকুলেশন বা লিচিং রিকোয়ারমেন্টের এরকম কিছু কিছু ক্যালকুলেশন থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটু জেনারেলি প্রথম থেকে শুরু করি, যে যেহেতু আজকে সর্ট অফ ইন্ট্রো ক্লাস দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা প্রথম সামনের দিকে আগাচ্ছি। আচ্ছা, যেটা আমাদের বলতেছে যে ডেফিনেশন অফ দ্য ইরিগেশন বা ইরিগেশন জিনিসটা কি, যে ইরিগেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু দ্য ল্যান্ড in accordance with the crop requirements throughout the crop period of full-fledged nourishment of the crops। জেনারেল কেসে এভাবে যদি একটা আমাদের এখানে পয়েন্টের উপরে কথা বলি, যে আমরা এখান থেকে মেইনলি আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু দ্য ল্যান্ডের কথা বলতেছি। এটা আমরা যখন ইরিগেশনের কথাটা আসি, এখানে আমাদের অবশ্যই আর্টিফিশিয়ালি ওয়াটারটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা ন্যাচারাল যে ওয়াটারটা বা মনে করেন যে বৃষ্টির পানি দিয়ে যে আমাদের ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা এখানে আসবে না। এটা আমাদের আর্টিফিশিয়াল একটা আমি কোনো প্রসেসের মাধ্যমে বা মনে করেন আমরা হিউম্যান মেড কোনো প্রসেসের মাধ্যমে এখানে আমি ওয়াটারের অ্যাপ্লিকেশনটা করব। আমরা নর্মালি এখানে এই ওয়াটার অ্যাপ্লিকেশনটা আমরা ক্রপ পিরিয়ডের একটা কনসেপ্ট বলি, যেটা নর্মালি একদম গাছটা বা ধান বা যেটাই থাকুক না কেন, সেগুলো আমাদের একদম ছোট বা একদম বীজ অবস্থা থেকে সেটা যখন আস্তে আস্তে একদম পুরোপুরি ক্রপ হয়ে যায়, সেই পর্যন্ত আমাদের টোটাল যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমের মধ্যে আমাদের এই ইরিগেশনটা আর কি লাগতেছে। তাহলে আমরা যদি মানে ইম্পর্টেন্স অফ ইরিগেশনের কথা আসি, যে আমাদের নর্মালি আসলে ইরিগেশন তখনই দরকার হয় যদি আমাদের ইনসাফিসিয়েন্ট রেইনফল হয়। মানে আমাদের যে প্রয়োজন মতো আসলে রেইনফলটা হচ্ছে না, বা আমাদের আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেইনফল হচ্ছে। মনে করেন যে আমাদের 4 মাস ধরে একটা ক্রপ বাড়তে সময় লাগতেছে, তার মধ্যে দেখা গেল পুরো বৃষ্টিটাই দেখা গেল 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, বাকি পুরো 3 মাস পুরোপুরি অনেকটা ড্রাই টাইপের সিজন কাটতেছে। ইমপ্রুভমেন্ট অফ দ্য পেরিনিয়াল ক্রপ, মানে যে আমাদের যেসব ক্রপ আমাদের কিছু মনে করেন কিছু নির্দিষ্ট সময় থাকে, বা কিছু কিছু ক্রপ যেমন আমাদের এটা পুরা একদম 12 মাস ধরে থাকে, তাদের আমাদের কিছু কিছু ইমপ্রুভমেন্টের জন্য আমরা বা তাদের ফলনটা যাতে একটু ভালো হয়, এইসব কারণে আমরা ইরিগেশন করে থাকি। এছাড়াও আমাদের ডেজার্ট এরিয়াতে যদি আমাদের এগ্রিকালচার করা লাগে, ডেজার্ট এরিয়াতে যেহেতু আসলে কোনো এখানে ন্যাচারাল ওয়াটার সাপ্লাই নেই, সেই সব কিছু আমাদের ইরিগেশন ইউজ করতে হয়। অ্যাডভান্টেজ অফ ইরিগেশন মানে এটা আর কি জেনারেল অনেকটা, যে আমাদের এটার জন্য কি হবে, আমাদের ফ্রুট প্রোডাকশন বাড়বে। তার সাথে সাথে আমরা এখান থেকে অপটিমাম বেনিফিট পাবো। আমরা মিক্সড ক্রপিং শুরু করতে পারি, মানে একই সাথে আমি 12 মাসের যে ফসলগুলা থাকে সেগুলোও চাষ করতে পারি, এবং তার সাথে সাথে যেগুলো আমাদের কিছু খণ্ডকালীন ফসল বা মানে হয় গ্রীষ্মকালীন অথবা শীতকালীন, সেগুলোও একসাথে সাথে আমরা চাষাবাদ শুরু করতে পারি। এছাড়াও এটা আমাদের একটা রেভিনিউ এর একটা জেনারেল সোর্স, এবং রেভিনিউ থাকলে তার সাথে সাথে প্রসপেরিটি থাকবে। আহ এই টোটাল জিনিসটা ইরিগেশনের সাথে সাথে আবার আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ারেরও কিছু চলে আসে, যে আমাদের ইরিগেশন ওয়াটারটা যেহেতু একটা জায়গাতে হোল্ড করা লাগে, ওইখান থেকেও আমরা পরবর্তীতে সেই ওয়াটার দিয়ে আমি পাওয়ার জেনারেশনও করতে পারি, বা ওই ওয়াটারটা দিয়ে আমি আরো আশেপাশের যে জায়গাগুলোতে সেই জায়গাতে আমি ডোমেস্টিক সাপ্লাইও দিতে পারি। এই জিনিসপাতিগুলো অনেকটা যে জেনারেল অনেকটা কথাবার্তাতে। ডিসঅ্যাডভান্টেজ যেগুলো থাকে, যে এটা আসলে কিছু কিছু নেগেটিভ আর কি সাইড থাকে। যেটাতে বলতেছে যেমন আমাদের ওয়াটার টেবিলটা, যেহেতু আমি যদি ওভার ইরিগেশন করে ফেলি, তখন আসলে আমাদের ওয়াটার লগিং এর সমস্যা হয়, বা আমাদের যে পানির যে ওয়াটার টেবিলটা থাকে বা পানির যে মাটির নিচে যে হাইটটা থাকে, সেই হাইটটা আস্তে আস্তে বেড়ে যেতে পারে। এছাড়া আমাদের ওয়াটার পলিউশনের কিছু প্রবলেম হইতে পারে, যেহেতু আসলে আমাদের ইরিগেশনের মধ্যে আমাদের কিছু পরিমাণে ফার্টিলাইজার ইউজ করতে হয়। ওভার ফার্টিলাইজেশন বা ওভার ফার্টিলাইজার ইউজ করলে সেইগুলো আবার আমাদের পরবর্তীতে পানিতে আমাদের কিছু পলিউশনের ঝামেলা করে। এছাড়াও যদি আপনাদের কোনো একটা জায়গাতে কন্টিনিউয়াসলি 3-4 মাস ধরে পানি জমা থাকে, সেই জায়গাগুলো আস্তে আস্তে মার্শিল্যান্ড হয়ে যায়, বা ওইখানের ওয়েদারটা একটু ড্যাম্প হয়ে থাকে, এবং তার সাথে সাথে আমাদের এই যে আমাদের মানে ভ্যালুয়েবল ল্যান্ডেরও কিছু লস হয়, এই আর কি জেনারেল অনেকটা আমাদের বলতে পারেন ডিসঅ্যাডভান্টেজ। টাইপ অফ ইরিগেশন আমরা বেসিক্যালি অনেকটাই বলতে একটা মাটির উপরে একটা মাটির নিচে, যেটাকে একটা বলতেছে সাব সারফেস এবং সারফেস ইরিগেশন আর কি। সারফেস ইরিগেশনটাকে আমরা পরবর্তীতে আবার কিছু কিছু ভাগ করি, যেমন লিফট ইরিগেশন। লিফট ইরিগেশন মানে আমি ওয়াটারটাকে আসলে কোনো একটা মেথডে লিফট করব। এটা আমি এনিম্যাল বা যে কোনো একটা মানুষের পাওয়ার দিয়ে আমি জিনিসটাকে লিফট করতে পারি, অথবা এটাকে আমি একটা পাম্প বা যেটা আমাদের মেকানিক্যাল যে
পাওয়ার বা ইলেকট্রিক্যাল পাওয়ার, সেগুলো দিয়ে আমি পানিটাকে লিফট করতে পারি। তার বেসিসে এটা ওপেন ওয়েল বা শ্যালো টিউব বা ডিপ টিউবওয়েল এই অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশন হয়। এছাড়া আমাদের ফ্লো ইরিগেশন নামে যেটা থাকে, যেটাতে হচ্ছে আমরা নর্মালি পানি এক সাইড থেকে অনেকটা মাঠের দিকে ছেড়ে দিই এবং এই জিনিসটাই মাঠের চারদিকে আর কি অনেকটা চলে যায়। এগুলাকে আমরা তখন ওইখান থেকে আমাদের ইনান্ডেশন বা পেরিনিয়াল ইরিগেশন আসে, এগুলোকে পরবর্তীতে আবার হচ্ছে ডিরেক্ট ইরিগেশন বা স্টোরেজ ইরিগেশন এরকম ভাবে আমরা কিছু কিছু আর কি ভাগ করতে পারি। সাবসারফেস ইরিগেশন যেটাকে আমরা যেটা বলতেছি, যেটা হচ্ছে আমরা বেসিক্যালি মাটির নিচে থাকে, মাটির নিচে ইরিগেশন গুলোকে জেনারেলি দুইটা ভাগে ভাগ করা, একটা ন্যাচারাল একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালটা হচ্ছে যেটা আসলে আমাদের সিপেজ দিয়ে বা যেটা আমাদের নর্মালি পানি যে যেটা হয়, আর আর্টিফিশিয়াল হচ্ছে আমি যদি নিচে আর্টিফিশিয়ালি কোনো পাইপ সেট করি বা কোনো একটা স্পেশাল ইরিগেশন সিস্টেম সেট করি যেটা মাটির নিচে, সেগুলোর বেসিস আমরা সাবসারফেস ইরিগেশনও থাকতে পারে। মেথডস অফ ইরিগেশন মানে হচ্ছে যে আমরা কি কি মেথডে করি। ফ্রি ফ্লাডিং যেটা নর্মালি থাকে হচ্ছে যে আমি এক এক জায়গা থেকে আসলে মানে বাংলাদেশে যেটা আসলে সবচেয়ে কমন করা হয় যে আপনি মাটির বা মাঠের এক কোণা থেকে আসলে আমি পানি দিয়ে ভাসায় দেওয়া শুরু করি এবং এটা হচ্ছে যতটুকু পর্যন্ত যাইতে থাকে, পানি সামনের দিকে আগানোর সাথে সাথে পুরা মাঠটা আস্তে 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 ভেসে যাইতে থাকে। বর্ডার ইরিগেশন হচ্ছে জিনিসটাকে এটার একটু অ্যাডভান্টেজ বা একটু ফ্রি ফ্লাডিং এর একটু চেঞ্জ ভার্সনে, যেটাতে বলা যায় যে আমরা কিছু বর্ডার দিয়ে আমাদের জায়গাগুলাকে বা কিছু পরিমাণ হচ্ছে ইনক্লোজড করে রাখি, যাতে আমাদের বিভিন্ন জায়গাতে আসলে আমি ওয়াটারটাকে অনেকটা রেগুলেট করতে পারি। চেক ফ্লাডিং, বেসিন ফ্লাডিং এগুলো হচ্ছে তাদেরই অনেকগুলা। ফারো ইরিগেশনটা হচ্ছে নর্মালি আমরা হচ্ছে কিছু কিছু খাল বা ফারো আসলে আমরা কিছু কিছু কাটি এবং এই খাল ফারো গুলা দিয়ে হচ্ছে আমাদের পানিগুলো হচ্ছে চারদিকে অনেকটা ছড়া যায়। স্প্রিংকলার ইরিগেশন হচ্ছে এটা আমাদের নর্মালি যে মাঠের মধ্যে দেখবেন যে আমাদের কিছু স্প্রিংকলার সেট করে থাকে, যেগুলো দেখবেন হচ্ছে কমনলি এখন ঢাকার দিকে বা এই ইরিগেশন হচ্ছে এটা এখন দেখবেন খুবই পপুলার আমাদের দেশের কাছে। কারণ হচ্ছে দেখবেন হচ্ছে আমাদের নর্মালি এটা যেমন থাকে যে মাটির মধ্যে একটা গোল জিনিস যেটা হচ্ছে মাটির উপরে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে এবং ওইটা থেকে হচ্ছে আমাদের পানিটা আস্তে 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 চারদিকে আর কি বাতাসের মাধ্যমে অনেকটা ছড়ায় যেতে থাকে। ড্রিপ ইরিগেশন হচ্ছে এটা আমাদের দেশে এটা আসলে খুব দেখা যায় না বা এটা একটু এক্সপেন্সিভ জন্য। এটা নর্মালি হচ্ছে যদি যেসব জায়গাতে হচ্ছে আমাদের নর্মালি ফায়ার রিপেলেন্ট সিস্টেম থাকে, যে পানি যেমন উপর দিয়ে হচ্ছে পাইপ থেকে হঠাৎ করে একটা জায়গা দিয়ে লিক করে আহ, যে পানিটা ছড়ায় যায় বা অনেকটা বলতে পারেন হচ্ছে যে এটাতে আমাদের কিছু কিছু পাইপ থাকে এবং পাইপের মধ্যে দিয়ে কিছু কন্ট্রোল অবস্থাতে আমাদের এই ইরিগেশনটা অনেকটা আমরা ফোটা 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 সিস্টেম দিয়ে এই পানিটা আর কি চারদিকে ছড়ায় যায়। মোটামুটি আপনি যদি অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা চিন্তা করেন বা আমরা মানে যে যে মেথডে আসলে ইরিগেশনটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট হয়, নর্মাল কেসে এই ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন এর অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি গুলা বা আমাদের এই ইরিগেশন আমাদের ওয়াটারের লস গুলো আর কি সবচেয়ে কম হয় আর কি। এই হচ্ছে আমাদের মোটামুটি জেনারেল কিছু কথাবার্তা যেগুলো ছিল সেটা। এখন আমরা একটু আস্তে আস্তে যেটা আমাদের মেইনলি ম্যাথের দিকে অনেকটা চলে আসি। যেমন যেটা থাকে একটাতে, যেমন রিকোয়ার্ড টাইম টু ইরিগেট বর্ডার ফ্লাডিং, বা এটা হচ্ছে আমরা কমনলি হচ্ছে ফারো ইরিগেশনে গেছে হচ্ছে আমরা এই জিনিসটাতে নর্মালি ইউজ করে থাকি। যেমন এইখানে যদি একটু ডান পাশের ফিগারটাতে অনেকটা খেয়াল করি যে পানি আমাদের এই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে মেইন যে জায়গাটা যেটা আমরা যে এরিয়াটা আসলে আমি পানি দিয়ে ইরিগেশন করতে যাচ্ছি এবং তার পাশ দিয়ে আমাদের এখানে একটা সাপ্লাই চ্যানেল আছে, বা এটা হচ্ছে বলতে পারেন আমাদের এখানে একটা জায়গা আছে যে জায়গাটাকে আমরা নর্মালি বর্ডার লেভি বা ফারো, এটা হচ্ছে বিভিন্ন কেসে এটাকে বিভিন্ন নামে ডাকা হয়, যে দিক দিয়ে আমাদের এই বা জেনারেল কেসে একটা ছোট খাল টাইপের বা ছোট একটা চ্যানেল টাইপের, যেটা দিয়ে আমাদের পানিটা অনেকটা এই নিচ থেকে অনেকটা আমরা বলতেছি সে উপর দিকে যাচ্ছে। এবং এটারই মাঝে মাঝে আমাদের বিভিন্ন জায়গাতে ফাঁকা বা কিছু পোর্শন হচ্ছে আমাদের মানে বর্ডার ছাড়া আছে, যেটা থেকে পানিটা এই ক্যানাল থেকে সে আস্তে আস্তে ফিল্ডের দিকে অনেকটা ছড়ায় যাবে। এখানে আমাদের যেহেতু অনেকটা আমরা হিসাব করতে চাই টাইম, যে কি পরিমাণে সময় লাগবে, টাইমটা আমরা নর্মালি বলি হচ্ছে 2.3 y/f ইন্টু লগ কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস এফ ইন্টু এ। কোনটা কি কি একটু যদি বলি, কিউটা হচ্ছে আসলে আমি এই সাপ্লাই ডিচের মধ্যে দিয়ে কি পরিমাণে ওয়াটার ডিসচার্জ দিয়ে দিচ্ছি, তার ডিসচার্জের অ্যামাউন্টটা হচ্ছে কিউ। ওয়াইটা হচ্ছে আমাদের ওয়াটার ডেপথ, ডেপথ অফ ওয়াটার ফ্লোয়িং ওভার দ্য বর্ডার স্ট্রিপ, মানে আমাদের এই যে যে পরিমাণে পানি যাচ্ছে এটা আমাদের এই আমাদের চ্যানেলের মধ্যে কি পরিমাণে পানির হাইট দিতেছে সেই জিনিসটাকে আমরা বলতেছি ওয়াই। এফটা হচ্ছে রেট অফ ইনফিল্ট্রেশন বা পানির মধ্যে দিয়ে সরি সয়েলের মধ্যে দিয়ে পানিটা কি রেটে ইনফিল্ট্রেট করতেছে। এটা হচ্ছে আমাদের ল্যান্ড অফ দ্য এরিয়া বা আমাদের যে এরিয়াটা বা আমি যতটুকু জায়গাকে আমরা আসলে ইরিগেশন করতেছি তা সেটা। আর টিটা হচ্ছে আমাদের আর কি সময়টা, যে সময়টা আমাদের হচ্ছে এই গিভেন এরিয়াটাকে ইরিগেট করতে লাগবে।
এ ম্যাক্স যেটা আমরা এটাকে বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া, সেটাকে আমরা নর্মালি কিউ বাই এফ বা ডিসচার্জকে আমরা যদি ইনফিল্ট্রেশন দিয়ে ভাগ দিই, সেটা থেকে আমরা এখান থেকে নর্মালি ম্যাক্সিমাম এরিয়াটা বের করতে পারি। সো এটা দিয়ে যদি ম্যাথের দিকে আসি, ম্যাথগুলো আসলে এটা একদম ইজি টাইপেরই ম্যাথ হয় এগুলাতে। যেমন একটু যদি দেখি, ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু ইরিগেট এ স্ট্রিপ অফ ল্যান্ড অফ 0.04 হেক্টর, মানে আমাদের এর ভ্যালুটা দেওয়া আছে, ইন এরিয়াস ফ্রম এ টিউব ওয়েল উইথ এ ডিসচার্জ অফ 0.02 মিটার কিউব পার সেকেন্ড। আমাদের ডিসচার্জের ভ্যালুও দেওয়া আছে, তাহলে আমরা অলরেডি এ আর কিউ পেয়ে গেছি। তো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল মে বি টেকেন এস 5 সেন্টিমিটার পার আওয়ার, বা আমাদের এফ এর ভ্যালু, স্মল এফ এর ভ্যালুটা দেওয়া আছে। অ্যান্ড দ্য এভারেজ ডেপথ অফ ওয়াটার অন দ্য ফিল্ড ইজ 10 সেন্টিমিটার, বা এটা আমাদের ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া। Also determine the maximum area that can be irrigated from this tube well. So লাস্টের পোর্শনটা দিয়ে একটু শুরু করি, কারণ এটা আসলে সবচেয়ে করা সোজা। ম্যাক্সিমাম এরিয়া যেটা, এটা আসলে কি আমরা যেটা, এটা আমরা কিউ বাই এফ করলে চলে আসছে। কিউ এর ভ্যালু অলরেডি আমরা ডিসচার্জ মিটার কিউব পার সেকেন্ডে অলরেডি আমাদের জানি। আর ইনফিল্ট্রেশন যেটা, এটা আমাদের আসলে হচ্ছে সেন্টিমিটার/আওয়ারে। যেহেতু আসলে আমাদের এখানে ইউনিটের একটা মিসম্যাচ আছে, তো আমাদের এখানে ইউনিটের একটু কনভার্সন করা লাগবে। ডিসচার্জটা আমাদের মিটার কিউব পার সেকেন্ড যেটা ছিল সেটাই থাকবে, নিচে যেটা সেন্টিমিটার/আওয়ার ছিল সেটাকে আমরা একটু মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিলাম। যে উপরের 5 সেন্টিমিটারটাকে তাহলে 0.05 মিটার, আর আওয়ার জন্য আমরা নিচে হচ্ছে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করে টোটাল জিনিসটাকে আমরা মিটার/সেকেন্ডে আমাদের ইনফিল্ট্রেশনটা বের করে ফেললাম। সো এখান থেকে যদি অনেকটা খেয়াল করি, তাহলে আমাদের উপরে যেহেতু ডিসচার্জ যেটা, ডিসচার্জের আমাদের ইউনিট আছে হচ্ছে আমাদের এখান থেকে মিটার কিউব পার সেকেন্ড, আর নিচে আমাদের ইনফিল্ট্রেশন এটাও হয়ে গেছে এখন মিটার/সেকেন্ড। তো দেখেন কাটাকাটি করলে আসলে ইউনিট থেকে ডিরেক্টলি মিটার স্কোয়ার, বা যেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে এরিয়াটা আমরা এখানে ইনফিল্ট্রেট করতে পারবো। এই হচ্ছে আমাদের আর কি নর্মাল যেটা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এরিয়া। আর আমাদের অলরেডি যে এক্সিস্টিং এরিয়াটা বলতেছে, এক্সিস্টিং এরিয়া আমাদের বলছে 0.04 হেক্টর, বা ওই হেক্টরটাকে আমরা যদি মিটার স্কোয়ারে কনভার্ট করি, সেটা হচ্ছে 0.1 হেক্টর, মানে হচ্ছে আমরা নর্মালি বলি 10⁻⁴ মিটার স্কোয়ার। সো আমাদের এখান থেকে 0.04 হেক্টরটা হচ্ছে 0.04 × 10⁻⁴ মিটার স্কোয়ার চলে যাচ্ছে। আমাদের এভারেজ ডেপথ অফ ওয়াটার যেটা বলা ছিল 10 সেন্টিমিটার, বা সেটা আমাদের 0.1 মিটার। সো এটা থেকে আমরা যদি ডিরেক্টলি একটু টাইমটাকে বলে দেই, টাইম যেটা 2.3 ওয়াই ডিভাইডেড বাই এফ। ওয়াই হচ্ছে আমাদের 0.1, আর এফ যেটাকে আমরা বলতেছি আমাদের এই ইনফিল্ট্রেশন যেটা আমাদের অলরেডি আমরা হিসাব করছিলাম যে 0.05 ডিভাইডেড বাই 3600 লগ। আমাদের এখানে কিউ ছিল যেটা, কিউ ডিসচার্জ কত, ডিভাইডেড বাই কিউ মাইনাস এফ ইন্টু এ। আগের মতো করে সবকিছু করে আমাদের এখান থেকে যে রেজাল্ট আসতেছে, রেজাল্ট হচ্ছে সেকেন্ড আসতেছে, এটাকে আমরা আলটিমেটলি মিটার বা আওয়ারে কনভার্ট করে আমাদের ফাইনাল যে টাইমটা সেটা আর কি বলতেছে। এই হচ্ছে আমাদের জেনারেল আর কি ম্যাথটা। ম্যাথটাতে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরের দিকে আর কি যাই, যে এটা হচ্ছে আমাদের ছিল অনেকটা, যে আমাদের কিভাবে আসলে আমরা পানির এগেইনস্ট আমাদের টাইমের ক্যালকুলেশনটা কিভাবে করতেছি, বা এখান থেকে আমাদের যে এরিয়ার যে ক্যালকুলেশন সেগুলো হচ্ছে আমরা অনেকটা করতেছি। এখান থেকে যদি আমরা কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটারে আসি, যে আমাদের পানির যে কোয়ালিটিটা থাকে সেটা আমরা অনেকটা বের করতেছি। প্রথমেই যে মানে এখান থেকে আমরা যে ভ্যালুগুলো নিয়ে আমরা মেইনলি অনেকটা কনসার্ন থাকি, তার মধ্যে একটাকে আমরা বলতেছি এসএআর, বা যেটাকে আমরা বলি সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও। সে কি রেটে সোডিয়াম অ্যাবজর্ব করে, সেটাকে আমরা নর্মালি প্রকাশ করি হচ্ছে সোডিয়াম প্লাস যে আয়নটা, তার অ্যামাউন্টটাকে আমরা নর্মালি উপরে দিয়ে রাখি, এবং নিচে থাকে হচ্ছে √ক্যালসিয়াম 2+ প্লাস ম্যাগনেসিয়াম 2+ এর এভারেস্টটা, মানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের যে এভারেস্টটা তাকে রুট করে যেটা থাকতেছে, সেই ভ্যালুটাকে আমরা নিচে আর কি রাখতেছি। এখন এইখান থেকে আমাদের এখান থেকে যে জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, যে আমাদের এখান থেকে আমরা ইউনিট যখন আর কি নিতেছি, আমরা এটাকে মিলি ইকুইভ্যালেন্ট/লিটার, এই ইউনিট হচ্ছে আমাদের এখানে যে সোডিয়াম ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এর যে আয়নের কন্টেন্টটা, এটা আমরা এই ইউনিটে নিতে হবে। এই মিলি ইকুইভ্যালেন্ট/লিটার এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটা আমাদের ক্যালকুলেট করার জন্য যেটা করা লাগে, যে আমাদের নর্মালি এই ভ্যালুগুলো হচ্ছে মিলিগ্রাম/লিটার অথবা পিপিএম ইউনিটে বলা থাকে, যে আপনাদের যে সোডিয়াম পজিটিভ আয়ন বা সোডিয়াম আয়নের কন্টেন্ট এখানে এত মিলিগ্রাম/লিটার, বা ম্যাগনেসিয়াম আয়নের কন্টেন্ট এত মিলিগ্রাম/লিটার বা এত পিপিএম এ বলা থাকে। এটাকে আমাদের তাতে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে তখন ভাগ দেওয়া লাগবে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে তার যেটা বলতেছে তার মলিকুলার মাসকে যদি তার ভ্যালেন্সি দিয়ে ভাগ দিই, তখন আমরা এখান থেকে বেসিক্যালি তার ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাব। সো এইখান থেকে যা রেজাল্ট আসবে, মানে মিলি ইকুইভ্যালেন্ট ওয়েট/লিটার, সেটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে এই ম্যাথের মধ্যে, আমাদের ম্যাথে আমাদের যে সোডিয়াম ক্যালসিয়াম বা পটাশিয়াম, সরি সোডিয়াম ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নের যে ঘনমাত্রা থাকতেছে, সেই ঘনমাত্রাটা আমরা এটা দিয়ে আর কি ইউজ করবো।
কমনলি আমাদের একটা যেটা আমাদের এখানে থাকে যে রিমেডি হিসেবে যেটা থাকে যে আমাদের এসএআর এর ভ্যালু যদি একটু বেশি হয়ে যায়, তখন আমরা নর্মালি যেটা আমরা করি তখন আমরা নর্মালি জিপসাম অ্যাড করি। কি কারণে জিপসাম অ্যাড করি? কারণ জিপসামের মধ্যে নর্মালি আসলে ক্যালসিয়ামটা থাকে। ক্যালসিয়াম দিলে স্বাভাবিকভাবে নিচের দেখেন আমাদের কি হবে, ক্যালসিয়াম 2+ এর অ্যামাউন্ট কি বেড়ে যাবে। ক্যালসিয়াম 2+ অ্যামাউন্ট বেড়ে গেলে তাহলে কি হবে, এসআর এর ভ্যালু বা সারের ভ্যালুটা আমাদের এখানে ডিক্রিজ করে যাবে। এই হচ্ছে আমাদের জেনারেল কথাবার্তা। আমাদের এখানে একটু ওয়াটার কোয়ালিটির, যেহেতু এখানে আমাদের কিছু একটা মানে এখানে আমাদের একটা প্যারামিটার নিয়ে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখা লাগবে, কারণ আমাদের এখানে একটা ক্লাসিফিকেশন অনেক সময় হচ্ছে আমাদের এখান থেকে করতে হয়। ক্লাসিফিকেশনটা কি বলে, সেটা হচ্ছে সারের ভ্যালুর উপরে আমরা ওয়াটার কোয়ালিটিটা এই ওয়াটার কোয়ালিটিটা আমরা বের করি। এসএআর এর ভ্যালুটা যদি 0 থেকে 10-এর মধ্যে হয় সেটাকে আমরা বলি S1 অথবা লো সোডিয়াম ওয়াটার। 10 থেকে 18-এর মধ্যে হলে সেটাকে আমরা বলি মিডিয়াম সোডিয়াম ওয়াটার বা S2। এটা যদি 18 থেকে 26-এর মধ্যে হয় সেটাকে আমরা বলি হাই সোডিয়াম ওয়াটার, যেটা S3। এবং 26-এর থেকে বেশি হলে সেটাকে আমরা বলতেছি S4 অথবা ভেরি হাই সোডিয়াম ওয়াটার। S1, S2, S3, S4 এই জিনিসটা হচ্ছে দেখবেন আমাদের ম্যাথের মধ্যে অনেক সময় আইডেন্টিফাই করতে বলে যে ওয়াটার কোয়ালিটি অনুযায়ী ওয়াটারটাকে ক্লাসিফাই করো, তখন আমাদের এখান থেকে যে ক্লাসিফিকেশন আসবে সেটাকে আমরা এখান থেকে বের করে ফেলবো। এছাড়া যদি অনেকটাতে আসে যে আমাদের এখান থেকে যে এছাড়া আমরা যখন ক্যালকুলেশন আর কি করতাম যে এসপি যেটা আর কি অনেকটাকে বলে সেটাকে আমরা নর্মালি বলি হচ্ছে সোডিয়াম পার্সেন্টেজ বা ময়েশ্চার পার্সেন্টেজ অফ স্যাচুরেটেড সয়েল পেস্ট। সেটাকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে আমাদের উপরে যেটা সোডিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন, সেটাকে আমাদের নিচে হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, মানে বাকি অন্যান্য আমাদের কমন যেগুলো কন্টেন্ট সেগুলো নিচে থাকতেছে, উপরে জাস্ট আমাদের সোডিয়ামের পার্সেন্টেজটা যেহেতু সেহেতু উপরে যে সোডিয়াম আয়নটা থাকে এটাকে আমরা ডিরেক্টলি পার্সেন্টেজে এখান থেকে ক্যালকুলেট করে ফেলি। এই হচ্ছে আমাদের জেনারেল বলতে পারেন হচ্ছে মোটামুটি এসএআর রিলেটেড যা যা ছিল। এছাড়া আমাদের আরো আর কিছু কিছু জিনিসটা থাকে, সেটাকে আমরা নর্মালি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির সাথে হচ্ছে এখান থেকে আমরা জিনিসগুলোকে ক্যালকুলেট করে থাকি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি, সেটাকে আমরা নর্মালি ওহম ওহম পার মিটার এই ইউনিটে হচ্ছে আমরা নর্মালি প্রকাশ করে থাকি। পার ওহম পার মিটার, বা এটাকে আমরা অনেক সময় এই জন্য পার ওহমটাকে অনেক সময় আমরা সিমেন্স পার মিটারে ইউজ করে থাকি, বাট সবচেয়ে কমন যেটা আমাদের ইউজ হয় ওহম ইনভার্স, মানে হচ্ছে এটা তখন হচ্ছে এমএইচও। আর পার মিটারটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মানে এইখান থেকে হচ্ছে আলটিমেটলি আর কি মিটার হয়ে গেছে, মানে ওহম ইনভার্সটাকে আমরা হচ্ছে ওহম ইনভার্সের যে ইউনিটটা এমএইচও সেটাকে আমরা নর্মালি বলে থাকি। কিন্তু এমএইচও পার মিটার এটা আসলে নর্মালি একটা বড় ইউনিট থাকে, সেই জন্য প্র্যাকটিক্যালি আসলে আমরা নর্মালি এই 3টা ইউনিট হচ্ছে ইউজ করে থাকি। একটাকে বলে হচ্ছে মিলি পার সেন্টিমিটার, বা এমএইচও পার সেন্টিমিটার। দেখবেন হচ্ছে ম্যাথের মধ্যে নর্মালি এভাবে লেখা থাকে আর কি। এম যদি ডাবল এম বলা থাকে নর্মালি এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্টের এমটা বোঝাচ্ছে হচ্ছে মিলি, আর পরের এমটা হচ্ছে এমএইচও, যেটা মানে মোট জন্য যেটা আসছে সেটা। মাইক্রোর জন্য হচ্ছে দেখবেন হচ্ছে এমএইচও পার সেন্টিমিটার, তার আগে আমাদের কি মিউ এর যে সাইনটা সেটা থাকতেছে। আর মিলি যেটা আমাদের বলতেছে যে আমাদের মোটামুটি হচ্ছে এদের মানে একটা রিলেশনশিপ যদি, যেটা মিলি আর মাইক্রো, যে 1 মিলি মানে হচ্ছে আমাদের বলতে হচ্ছে 10⁻³ মাইক্রো, যেটা মাইক্রো মোস পার সেন্টিমিটার যেটা সেটা আর কি। এই ইসি যেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর হচ্ছে আমরা ওয়াটার কোয়ালিটির একটা ক্লাসিফিকেশন করি, সেটাকে আমরা হচ্ছে আগের মতোই যদি বলি 250-এর চেয়ে ছোট হইলে সেটাকে আমরা বলি হচ্ছে লো কন্ডাক্টিভ ওয়াটার C1। 250 থেকে 750-এর মধ্যে হইলে সেটাকে বলি মিডিয়াম কন্ডাক্টিভ ওয়াটার C2। 750 থেকে 2250-এর মধ্যে হলে সেটাকে বলি C3 বা হাই কন্ডাক্টিভ ওয়াটার। 2250-এর বেশি হলে সেটাকে বলি ভেরি হাই কন্ডাক্টিভ ওয়াটার, বা যেটাকে আমরা বলতেছি C4। নর্মালি দেখবেন আসলে আমরা যখন ওয়াটারের কোয়ালিটি ক্লাসিফিকেশন করব, এই যে S1, S2, S3, S4 এর সাথে এই C1, C2, C3, C4 মানে এসএআর আর ইসি, এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এই দুইটা একসাথে করে হচ্ছে আমরা নর্মালি ক্লাসিফিকেশনটা করে থাকি আর কি। এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থেকে আমরা হচ্ছে আরো 3টা জিনিস আর কি বের করতে পারি। সে একটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সল্ট কনসেন্ট্রেশন, সেটাকে আমরা নর্মালি মিলিগ্রাম পার লিটারে বের করি। সেটাকে আমরা নর্মালি বলেছি আমাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তার 640 ইন্টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এবং এখানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা আমাদের ইউনিটটা হচ্ছে ফিক্স, সেটা হচ্ছে মিলি মোস পার সেন্টিমিটার, সেই ইউনিটে থাকবে। টোটাল ক্যাটায়ন কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে 10 ইন্টু ইসি। আর অসমোটিক প্রেশার যেটা সেটা আমাদের আসবে অ্যাটমসফিয়ার ইউনিটে, সেটা হচ্ছে 0.36 ইন্টু ইসি। এগুলো হচ্ছে সর্ট অফ ইম্পেরিক্যাল ইকুয়েশন, সেই জন্য আসলে আমাদের এখানে কোনটাতে আসলে অ্যান্সারটা কিসে আসতেছে সেটা একটু ইম্পর্টেন্ট। যেমন অসমোটিক প্রেশার সেটার অ্যান্সারটা অ্যাটমসফিয়ারে আসবে,
টোটাল আয়নের ক্যাটায়নের কনসেন্ট্রেশন, সেটার অ্যান্সারটা আসে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে আসবে, সল্টের কনসেন্ট্রেশনটা মিলিগ্রাম পার লিটারে আসবে, এবং প্রত্যেকটা কেসেই যে ইসির যেটা, ইসির ইউনিটটা আমাদের এখানে মিলি মোস পার সেন্টিমিটার, যেটা সেটাতেই আমাদের এখানে রাখতে হবে। এই জিনিসটা একটু ম্যাথ করার সময় আমাদের কেয়ারফুল থাকা লাগবে মোটামুটি। আচ্ছা, এগুলা দিয়ে এই যা যা জিনিস পড়াইলাম এটা দিয়ে হচ্ছে একটা ম্যাথ ছিল। আচ্ছা, এটা দিয়ে একটু একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা একটু আমরা দেখে আসি, তারপরে আবার অন্যদিকে আর কি যাচ্ছি। যেহেতু মানে যে ফর্মুলা গুলো পড়ালাম এটা দিয়ে একটু আগে এসে জিনিসপাতিতে চলে যায়। যে হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ইরিগেশন ওয়াটার হ্যাভিং দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আর 22, 3 অ্যান্ড 1.5 মিলি ইকুইভ্যালেন্টস পার লিটার রেসপেক্টিভলি। দেখেন এই যে আমাদের এখান থেকে যেটা ছিল যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আমাদের ওই ইউনিট হচ্ছে আমাদের অলরেডি অ্যান্সারটা দেওয়া আছে আর কি, মানে ইউনিটটা দেওয়া আছে আর কি, মানে এখানে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। এন্ড দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি 200 মাইক্রো মোস পার সেন্টিমিটার, সেটা হচ্ছে আমাদের এখান থেকে অলরেডি গিভেন অবস্থাতে আছে। সো এখান থেকে যদি আমরা একটু আসি যে প্রথমে যে জিনিসটাতে, যে আমাদের এখান থেকে যে ক্লাসিফিকেশন অফ ইরিগেশন ওয়াটার, মানে S1, S2, S3, S4 আর C1, C2, C3, C4, এটার মধ্যে কোনটা আসছে সেটার আমাদের একটু ক্যালকুলেশনে যাওয়া লাগবে। তাহলে এসএআর যদি বলি, এসএআরটা আমরা বের করতাম হচ্ছে ফর্মুলাটা, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা উপরে, যেটা আমাদের অলরেডি মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে আছে, 22 উপরে আমাদের আছে গিভেন অবস্থাতে। আর নিচে যেটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যেটা এটা অলরেডি আমাদের দেওয়া আছে 3 আর 1.5, 3 আর 1.5, এটাকে এভারেজ করে আমাদের একটা রুট করতে হবে। এখান থেকে আলটিমেটলি যেটা অ্যান্সার আসতেছে যে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারে আমাদের এসএআর এর ভ্যালুটা, এটা যেহেতু 10 থেকে 18-এর মধ্যে ছিল, যদি আমাদের একটু আগে যে ক্লাসিফিকেশনটা আমরা বললাম ওই অনুযায়ী যদি আসি, সেটা অনুযায়ী আমাদের ওয়াটারটা থেকে S2 এর মধ্যে। আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির বেসিসে আমাদের অলরেডি এটা হচ্ছে 0 থেকে 250-এর মধ্যে আছে, মানে এটা আমাদের লো কন্ডাক্টিভ ওয়াটার বা C1। দুইটাকে একসাথে করে আমাদের ওয়াটারের যে ক্লাসিফিকেশনটা আমরা করলাম সেটা হচ্ছে C1S2, এটাই হচ্ছে আমাদের ওয়াটারটা। এছাড়া আমাদের আর যেটা হচ্ছে, যেটা যে হোয়াট প্রবলেমস মাইট অ্যারাইজ ইন ইউজিং দিস ওয়াটার অন দ্য ফাইন টেক্সচার সয়েল, মানে এটা দিলে আসলে আমাদের ওয়াটারে কি কি টাইপের সমস্যা হইতে পারে, এটা মেইনলি আসলে হচ্ছে আমাদের যে সোডিয়াম কন্টেন্ট বা এসএআর কন্টেন্ট, তার উপরে অনেকটা বেসিস করে। যে সোডিয়াম কন্টেন্ট যেহেতু এখানে হচ্ছে আমাদের এটাতে মিডিয়াম সোডিয়াম কন্টেন্টটা থাকতেছে, তার জন্য আমাদের সয়েলটা লেস পারমিয়েবল হয়ে যাইতে পারে। এবং যেহেতু এখানে মোটামুটি একটা ভালোই সোডিয়াম আছে মোটামুটি, যদি আমাদের পানিটা এখানে শুকায় যায় তখন আমাদের ক্রাস্টটা ড্রাই হয়ে যাইতে পারে। এটা আমাদের এই সোডিয়ামটা থাকার জন্য বা এইগুলা থাকার জন্য আমাদের এটা হচ্ছে একটু প্লাস্টিক এবং স্টিকি থাকতে পারে পানিটা যখন ওয়েট অবস্থায় থাকবে। এবং সোডিয়াম বা আমাদের এখানে যেহেতু ক্যাটায়নের কন্টেন্টটা যেহেতু বেশি, সো আমাদের পিএইচটাও এখান থেকে আমাদের হচ্ছে সেটা অ্যালকালাইন সয়েল এটাকে বানিয়ে দিতে পারে। যেহেতু এটা আমাদের অনেকটা মিডিয়াম অবস্থায় আছে, সো আমি যদি এখানে সোডিয়ামের অ্যামাউন্টটাকে কমাইতে চাই, সো আমাদের এখান থেকে রেমিডি যেটা হিসেবে সাজেস্ট করে, যেটা হচ্ছে আমরা কমনলি যেটা বলতেছিলাম, আমাদের এখান থেকে জিপসাম আমরা অ্যাড করলে এসআইআর এর ভ্যালুটাকে আরো আমরা কমায় ফেলতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের ম্যাথটা, এই আগের যা যা কথাবার্তা বললাম সেগুলোর সাথে অনেকটা রিলেটেড করে এই জেনারেল ক্লাসিফিকেশনে। এই ম্যাথটার মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করবেন। এখানে ওই যে আমার যে ইসির ভ্যালুটা, ওইটা যদি জি। না বলা থাকতো, ওইটা কি বের করার কোনো আলাদা কোনো ফর্মুলা আছে? না, ইসির ভ্যালুটা ভাই বের করার আলাদা ফর্মুলা বলতে, এই যে একটু আগে আমরা অন্য যে ফর্মুলা গুলা দেখলাম না, এই যে সল্ট কনসেন্ট্রেশন বা টোটাল আয়ন কনসেন্ট্রেশন বা অসমোটিক প্রেশার, এগুলা থেকে এই যে এইখান থেকে আমাদের বের করতে হইতে পারে। জি জি, বুঝতে পেরেছি। এছাড়া আসলে বের করা যাবে না আর কি। যে মানে কোনো একটা আর কি আপনাদের কাছে দেওয়া থাকতে হবে, মানে হয় এই সল্ট কমনলি যেটা থাকে, যেটা বলছেন ভালোই কোশ্চেন করছেন ভাই। কমনলি হচ্ছে দেখবেন সল্ট কনসেন্ট্রেশনটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন ইউজড হিসাবে, যে পানিতে এই পরিমাণে সল্ট আছে, তখন সল্ট কনসেন্ট্রেশনটাকে মিলিগ্রাম পার লিটারে নিয়ে ওটাকে যদি 640 দিয়ে ভাগ দেন, ও তাইলে হচ্ছে আমি ওখান থেকে ইসিটা পেয়ে যাইতে পারে। কিন্তু একটা জিনিস যে ইসিটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মিলি মোস পার সেন্টিমিটার এই হিসাবে আর কি থাকতেছে। আর এখানে দেখেন আমাদের ইউনিটটা, যেহেতু এখানে ইউনিটটা তো মাইক্রো হিসেবে ছিল আর কি। একটা জিনিস যেটা আর কি একটু ইয়েতে দেখেন, আমাদের এখানে ক্লাসিফিকেশনটা কিন্তু এই মাইক্রো রেসপেক্টে করা, মিলি রেসপেক্টে করা না। যেটা আমাদের এখানে যে বলা ছিল একটু এখানে এই জিনিসটা, যদিও দেখবেন সবচেয়ে কমনলি আসলে আমরা মিলি মোসটা ইউজ করি, কিন্তু ক্লাসিফিকেশনটা হচ্ছে আবার মাইক্রো মিলি, সরি মাইক্রো মোস পার সেন্টিমিটার এর রেসপেক্টে আর কি করা। আর কি কারো কোনো কোশ্চেন আছে? না, ফাইন টেক্সচার সয়েল মানে ওই যে ফাইন এগ্রিগেট যেগুলো, ওগুলো? ফাইন টেক্সচার সয়েল মানে হচ্ছে ভাই নর্মালি কি বলে যে আসলে এই সয়েলটার মধ্যে হচ্ছে বলতে পারেন হচ্ছে বেসিক্যালি স্যান্ডের কন্টেন্টটা বেশি।
মানে ওইটার মধ্যে ক্লিয়ার কন্টেন্টটা আসলে কম, এইভাবে আর কি। এবার বলতে পারেন হচ্ছে যে বেলে মাটি, যেটা আর কি বাংলায় বলি, এটা হচ্ছে সর্ট অফ বেলে মাটি আর কি। এখানে বলেন। আহ, আপনি বলেছিলেন যে এসএআর এর ভ্যালুটা যদি হ্যাঁ। বেশি হয়ে যায় তখন হুম। আমার জিপসাম ইউজ জিপসাম করতে ইউজ হবে। করতে, হ্যাঁ। কত বেশি হতে হবে, মানে কত না বেশি, না, এটার কোনো নর্মালি ইয়ে আছে? আসলে কি আমাদের যেটা আসলে কি হয়, সোডিয়ামের যেটা বললেন, সোডিয়ামের সমস্যাটা আসলে কি, সোডিয়াম যদি আপনি বেশি পরিমাণে, মানে আমরা আসলে চেষ্টা করি আসলে হচ্ছে লোটা হচ্ছে আমাদের প্রিফারেবল জায়গা আর কি, লো সোডিয়াম ওয়াটারটা আর কি। কারণ কি সোডিয়াম কন্টেন্ট বেশি হয়ে গেলে, বা সোডিয়াম যদি হচ্ছে এভাবে যদি বলে, ক্রপ যদি সোডিয়াম বেশি নিতে পারে, তখন সে আবার পানিটা ঠিক মতো অ্যাবজর্ব করতে পারে না। তার জন্য হচ্ছে আমরা সোডিয়াম কন্টেন্টটাকে হচ্ছে নর্মালি আর কি লোতে রাখতে চাই। ঠিক আছে ভাই? আচ্ছা, হ্যাঁ। আমার 10-এর নিচে থাকলে ওইটা আর আমার হ্যাঁ। জিপসাম টিপসাম অ্যাড না না, করা লাগতো তখন না। তখন আমাদের কিছু করা লাগে না আর কি। মানে এই জিনিসটা বেসিক্যালি আসলে প্রবলেম হয় কিসের কেসে, যদি এভাবে বলি, যে আমাদের তো আসলে মানে নর্মাল কন্ডিশনে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে একটু বলি, এই সোডিয়াম কন্টেন্টটা বেশিরভাগ সময় বেশি থাকে হচ্ছে একটু কোস্টাল রিজিয়নের দিকে। কারণ সোডিয়ামটা আসলে কি বলতে পারেন হচ্ছে, এটা আসলে হচ্ছে স্যালাইনিটি, সোডিয়াম বা এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি স্যালাইনিটির জন্য হয় আর কি। মানে ওয়াটারটা যখন স্যালাইন স্যালাইন ওয়াটার আমাদের থাকে, স্যালাইন ওয়াটার দিয়ে কিন্তু আসলে ইরিগেশন করা যায় না আর কি। যে কারণে আপনি যদি স্যালাইন ওয়াটার দিতে থাকেন, তখন আসলে একটা টাইমে যে ক্রপ গুলো আছে এই সোডিয়ামটা নিয়ে সে আসলে আর তখন পানিটা ঠিক মতো অ্যাবজর্ভ করতে পারে না। পানি অ্যাবজর্ভ না করলে তো গাছ মরে যাবে, সে তার তখন ঠিক মতো তার ক্রপ প্রোডাকশন করতে পারবে না। বা ক্রপ প্রোডাকশন পেলে আপনি আসলে আপনার যে ম্যাক্সিমাম বা অপটিমাম ক্রপ প্রোডাকশন সেটা আর কি পাবেন না আর কি। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে একটু মানে এইগুলোর সাথে হচ্ছে আমাদের আরো কিছু কিছু জিনিস থাকে, সেগুলোর দিকে আমরা একটু আস্তে আস্তে যাই। পরের যেটাকে বলতেছে সেটাকে হচ্ছে একটা হচ্ছে আমাদের এখানে যে লিচিং রিকোয়ারমেন্ট যেটা, সেটাকে আমরা একটু ক্যালকুলেট করতেছি। যে এলআর যেটাকে বলতেছে লিচিং রিকোয়ারমেন্ট, সেটাকে আমরা নর্মালি হচ্ছে এটাকে অনেকটা ইনপুট আউটপুটের সাথে অনেকটা বলতে পারেন। যে উপরেরটাকে দেখেন আমরা বলতেছি ডিডি, নিচেরটাকে বলতেছি ডিআই। ডি, ডিটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডেপথ অফ ওয়াটার, যে স্মল ডি দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের ড্রেনেজ যে হয়ে যাচ্ছে, সেখানে আমাদের ডেপথ অফ যে যে ডেপথ অফ ওয়াটার ড্রেইনড আউট অফ দ্য এরিয়া, তার মধ্যে আমাদের যে পরিমাণে। আর ডিআইটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক্যালি ডেপথ অফ দ্য ওয়াটার যখন আমরা অ্যাপ্লাই করতেছি বা ইনপুট অবস্থাতে যতটুকু আমাদের আছে, এর যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটাকে বা বলতে পারেন যে যতটুকু ইনপুট হয়েছে আর যতটুকু আউটপুট চলে গেছে তার মাঝখানের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা অনেকটা হচ্ছে লিচিং এর কনসেপ্টটা এখানে আমাদের আসতেছে। ডিআই যেটাকে আমরা বলতেছিলাম যে আমাদের এখান থেকে এই যে টোটাল ইরিগেশন ওয়াটার ডেপথ, বা আসলে আমি যতটুকু তাকে ওয়াটার ডেপথ ইনপুট দিতেছি, সেখানে আমাদের নর্মালি দুইটা যেটা থাকতেছে, যে আমাদের এখানে এই ওয়াটারটার একটা পোর্শন হচ্ছে কনজামটিভ ইউজের মধ্যে চলে যাবে, বা যে পোর্শনটা আসলে পানি গাছ হচ্ছে সে ডিরেক্টলি ইউজ করবে। আর যে পোর্শনটা আসলে সে ইউজ করবে না, সেই পোর্শনটা আমাদের কমনলি যেটা হচ্ছে যে সেই পোর্শনটা আমাদের ড্রেইন দিয়ে আমাদের বের হয়ে চলে যাচ্ছে আর কি পরবর্তীতে, যেটাকে আমরা ডি, ক্যাপিটাল ডি অফ স্মল ডি হিসাবে আর কি বলতেছে। সো এখান থেকে যদি আমরা একটু হিসাব করি যে ক্যাপিটাল ডিডি যেটা, এটাকে হচ্ছে আমরা একটু সাইড চেঞ্জ করে এভাবে বলতে পারতাম যে ডিআই মাইনাস সিইউ। সো আমাদের একটু আগে যেটা ছিল, তো আমাদের যে এল আর যেটা ছিল আমাদের যে বলতেছিল ডিডি ডিভাইডেড বাই ডিআই, ডিডিটাকে হচ্ছে এবার আমরা তাহলে উপরে ডিআই মাইনাস সিইউ ডিভাইডেড বাই ডিআই, এই ফর্মুলা দিয়ে আমরা নর্মালি এল আরটাকে তখন প্রকাশ করতে পারি। এছাড়া এর সাথে সাথে আমরা এই ডিডি বাই ডিআই এটার সাথে সাথে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আমাদের যে সল্ট কনসেন্ট্রেশন যেটা থাকে সি, সেটাকে আমরা নর্মালি যেভাবে ইকুয়েট করতে পারি, যে এটা নর্মালি হচ্ছে যে যে কোনো জায়গার সল্ট কন্টেন্ট ইনটু তার ডেপথ, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে থাকতেছে। বা এটাকে হচ্ছে কমনলি হচ্ছে ইনভার্স রিলেশনশিপ হিসেবে যদি যদি চিন্তা করতে পারেন, যে ডিডি বাই ডিআই ইকুয়াল টু হচ্ছে সিআই ডিভাইডেড বাই সিডি। যে আমাদের যেটা আই এর ভ্যালুটা যেটা নিচে, এটা হচ্ছে বেসিক্যালি এইদিকে আর কি উপরে চলে যাচ্ছে। আর এইদিকে যেটা ডি এর ভ্যালু উপরে ছিল, সেটা এদিকে আমাদের সল্ট কন্টেন্ট হিসেবে, সল্ট কন্টেন্টের সময় আমাদের ভ্যালুটা আর কি নিচের দিকে চলে আসতেছে। এছাড়াতে যে সি যেটা থাকে, সি যেহেতু আসলে আমাদের অলরেডি যে সি যেহেতু আমরা বলতেছিলাম 640 ইন্টু ইসি, সি যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির প্রপোর্শনাল। সো সি এর সাথে সাথে যদি আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিকে অনেকটা আনি, যে সিআই বাই সিডি, এটাকে আমরা যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ইনপুট ওয়াটার আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ড্রেনেজ ওয়াটার, তার সাথে আমরা এটাকে ইকুয়েট করে ফেলতে পারি।
সো এইভাবে যদি অনেকটা ইকুয়েট করি, সো আমরা এখান থেকে তখন বলতে পারতাম যে আমাদের যে লিচিং রিকোয়ারমেন্ট যেটা এলআর, সেটাকে আমরা ইসিআই ডিভাইডেড বাই ইসিডি, মানে আমাদের ইনপুট যে জায়গাটা থাকতেছে সেখানে ইনপুট চ্যানেলের দিকে আমাদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মাইনাস হচ্ছে ড্রেন ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ড্রেনেজ যে ওয়াটারটা থাকছে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির সাথে আমরা এখানে ক্যালকুলেট করে নিতেছি। এবং এছাড়া আমাদের যে যে জিনিসটা যে এই এলআর এর যেটা ছিল, সো আমরা ডিআই এর যে ইকুয়েশনটা, ডিআইটাকে আমরা যেটাকে বলছিলাম সিইউ ডিভাইডেড বাই 1 - এলআর, এলআরটাকে যদি এবার আমরা ইসি দিয়ে অনেকটা রিপ্লেস করি, তখন আলটিমেটলি আমরা ডিআইটাকে এই ফর্মুলা দিয়ে, যে ডিআই ইকুয়াল টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ড্রেনেজ ওয়াটার ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ড্রেনেজ ওয়াটার মাইনাস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ইনপুট ওয়াটার ইনটু কনজামটিভ ইউজ, এই জিনিস দিয়ে আমরা এটাকে টোটালটাকে প্রকাশ করতে পারতেছি। যেখানে আমাদের একটা জিনিস যেটা এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, যেটা আমাদের মাইক্রো সিমেন্স পার সেন্টিমিটার, এটা আমাদের ইউনিটটা আমরা কমনলি আর কি ইউজ করে থাকি। আর এর সাথে সাথে যদি আসে অনেকটা যে এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির সাথে বা আমাদের যে এই লিচিং রিকোয়ারমেন্ট যেটা, তার সাথে সাথে হচ্ছে আমাদের আরো কিছু কিছু আমাদের রিলেশনশিপ আসে। যেমন একটা কি বলতেছে অ্যাভেলেবল যে ওয়াটারটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ইভাপোট্রান্সপিরেশনের জন্য যে ওয়াটারটা দরকার হয় ইটি, বা যেটা হচ্ছে আমাদের নর্মালি কনজারভেটিভ ওয়াটার ইউজ যেটা সিইউ 1 - এলআর, বা আমাদের যেটা হচ্ছে লিচিং ওয়াটার রিকোয়ারমেন্ট, লিচিং রিকোয়ারমেন্ট যেটা, সেটা থেকে আমরা বাদ দিয়ে আমরা এখান থেকে অ্যাভেলেবল ওয়াটার এডাব্লিউটা ক্যালকুলেট করতে পারি। আরেকটা যেটা আমাদের এলআর অফ যে একটা স্যালাইন সয়েল যেটা থাকে, তখন এলআর মানে লিচিং রিকোয়ারমেন্ট অফ স্যালাইন সয়েল, বা ওইখান থেকে আমরা যদি ডিআই এর ভ্যালুটাকে অনেকটা সময় ক্যালকুলেট করতে চাই, তখন আমরা যেভাবে করতে পারি যে ডিআই ডিভাইডেড বাই ডিএস, ডিএসটাকে আমরা নর্মালি বলতেছি হচ্ছে ডেপথ অফ দ্য সয়েল, আর ডিআই তো ছিল আমাদের হচ্ছে যে পরিমাণে আসলে আমাদের ইনপুট ওয়াটার আসতেছিল, ইকুয়াল টু ডিএস ডিভাইডেড বাই ডিডাব্লিউ। ডিএসটা হচ্ছে আমাদের ডেন্সিটি অফ দ্য সয়েল, আর ডিডাব্লিউটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য ওয়াটার, বা যেটাকে হচ্ছে আমাদের নর্মালি আর কি বাল্ক ডেন্সিটি অবস্থায় থাকতেছে এসপি। এসপি যেটা, এসপিটাকে হচ্ছে আমাদের ময়েশ্চার, মানে আমাদের ময়েশ্চারের যে কন্টেন্ট তাতে থাকতেছে। এসপির ফুল ফর্মটা একটু দাঁড়ান, আমি দেখে বলতেছি। আহ ওই যে হ্যাঁ, সোডিয়াম পার্সেন্টেজ গুলো হ্যাঁ, হ্যাঁ, বলতেন। সোডিয়াম পার্সেন্টেজ যেটা, হ্যাঁ, হ্যাঁ, এসপিটা আর কি, সোডিয়াম পার্সেন্টেজ যেটা, এটা হচ্ছে দেখবেন বা অনেক সময় হচ্ছে বা স্যাচুরেশন পয়েন্ট এই হিসাবে আর কি বলে থাকে, সোডিয়াম পার্সেন্টেজের মানে অনেকটা ইকুইভ্যালেন্ট আর কি হিসেবে, যে সোডিয়াম পার্সেন্টেজের যেটা সেটা, এটা ইনটু হচ্ছে আমাদের ডেল অফ ইসি একটা টার্ম বলে, সেটাকে আমরা নর্মালি বলেছে চেঞ্জ ইন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাচুরেশন এক্সট্রাক্ট অফ দ্য সয়েল, বা সহজ কথা হচ্ছে এইভাবে যদি বলেন যে স্যাচুরেটেড অবস্থাতে তা আমাদের যে এক্সট্রাক্টটা থাকতেছে সয়েলের, তার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সেটা ডিভাইডেড বাই আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ইনপুট ওয়াটার। এই টোটাল জিনিসটা দিয়ে একটু ম্যাথ করলে তখন আসলে আশা করি আপনাদের এই বড় ফর্মুলাটা দিয়ে কিভাবে ইউজ করি সেটা আর কি শেষ ঠিক মতো দেখাইতে পারবো। আর আরেকটা যেটা ছিল, যেটা কমনলি আসলে আমাদের একটা জেনারেল যেটা নর্মালি থাকে, যে আমাদের ড্রেইনেজ যেটা থাকে, সেটাকে আমাদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য স্যাচুরেটেড সয়েল এক্সট্রাক্ট, এর নর্মালি আমরা ডাবল হিসেবে ধরে থাকি। এই যে আমাদের ড্রেইনেজ যেটা, সেটাকে আমরা নর্মালি, আমার যদি স্যাচুরেটেড এক্সট্রাক্টের ভ্যালুটা দেওয়া থাকে, তখন আমরা ড্রেইনেজের ভ্যালুটাকে ধরে নিয়ে হচ্ছে আমাদের ইসি যেটাকে বলতেছে মানে এক্সট্রাক্টের জন্য, তার ডাবল হিসেবে আমরা নর্মালি ক্যালকুলেট করে থাকি। এই যা যা ছিল এগুলা দিয়ে যদি একটু ম্যাথের মধ্যে দিয়ে আসি, তার প্রথমে এটা একটু আসে দেখেন, estimate the ELR মানে আমাদের লিচিং রিকোয়ারমেন্ট when electrical conductivity value of the saturated extract of the soil is 10 মিলি মোস পার সেন্টিমিটার। মানে দেখেন আমাদের এই যে স্যাচুরেটেড এক্সট্রাক্ট যেটা বলতেছে, মানে আমাদের এখান থেকে এই 10 মিলি ওম ওই মোস পার সেন্টিমিটার যেটা, সেটা আমাদের হচ্ছে কি, তাহলে ইসিই এর ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে at 25% রিডাকশন ইন দ্য yield of a crop. The EC of the irrigation water is 1.2 মিলিমোস পার সেন্টিমিটার। ইরিগেশন ওয়াটারের যেটা আমাদের এটা বলা, তাহলে এটা কি, এটা তো আসলে আমাদের কি, আমরা ইনপুট হিসাবে যেটা দিচ্ছি মানে ইরিগেশন ওয়াটারের মধ্যে যেটা থাকতেছে সেটা আর কি। হোয়াট উইল বি দ্য রিকোয়ার্ড ডেপথ of water to be applied to the field if the consumptive use requirement of the crop হচ্ছে 80 মিলিমিটার, বা আমাদের এখান থেকে সিইউ এর ভ্যালুটা বলা আছে। ইসি ভ্যালু অফ দা লিচিং ওয়াটার মে বি সুইটেবলি অ্যাজিউম, মানে আমাদের লিচিং, আমাদের যে ড্রেনেজ যে ওয়াটারটা থাকবে, বা বা তার যে লিচিং যে ওয়াটারটা থাকবে, তার ভ্যালুটা আমরা হচ্ছে এখান থেকে অ্যাজিউম করে অনেকটা নিতে পারতেছি। অ্যাজিউম করে নেওয়ার জন্য হচ্ছে যে এখান থেকে আমাদের সহজ যে জিনিসটা আর কি বলতেছে, আমাদের যেহেতু অলরেডি এক্সট্রাক্টের ভ্যালুটা দেওয়া ছিল আর আমাদের ইনপুটের ভ্যালুটা বলা ছিল, সো আমরা লিচিং যে রিকোয়ারমেন্ট যেটা এলআরটা, সেটাকে আমরা একদম ইজিলি যেভাবে আসলে ক্যালকুলেট করতে পারতাম, যে আমাদের ইসি ডিভাইডেড বাই ই
2 ইসিই দিয়ে, মানে আমাদের যেটা নর্মালি নিচে থাকতে হচ্ছে ইসি ড্রেনেজ ওয়াটার, যেটা আমাদের এক্সট্রাক্টের ভ্যালুটা দেওয়া, তাকে আমরা ডাবল করে ইসিডির ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। টোটালটা করে আমাদের এখান থেকে লিচিং যে রিকোয়ারমেন্ট সেটা আসতেছে 6%, ডিরেক্টলি আমরা ক্যালকুলেট করে ফেললাম। আর এছাড়া আমাদের অলরেডি যে রিলেশনশিপটা আমরা পড়ছিলাম, যে লিচিং রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে ডিআই মাইনাস সিইউ ডিভাইডেড বাই ডিআই। এখান থেকে যদি আমরা ইনপুট ওয়াটারের যে ডিআইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, বা ইনপুট ওয়াটারের যে ডেপটা ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে সিইউ ডিভাইডেড বাই 1 মাইনাস এলআর। এলআর এর ভ্যালুটা তো অলরেডি হিসাব করলাম, এই হিসাব করে আমাদের এখান থেকে বসাই দিলে অলরেডি আমাদের এখান থেকে ডিআই এর ভ্যালুটা চলে আসতেছে। ম্যাথটাতে যদি কারো কোনো সমস্যা থাকে একটু কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। একটা জিনিস একটু বলে রাখি, যে এটা সিইউ এর ভ্যালুটা আমরা যেহেতু এখানে মিলিমিটারে বসাইছিলাম 80 মিলিমিটার, সেই জন্য আসলে রেজাল্টটা এখান থেকে ডিরেক্টলি মিলিমিটারে আসছে। এলআরটা যেহেতু পার্সেন্টেজে, সো এটার আসলে আমাদের কোনো ইফেক্ট আসলে এখানে আর কি পড়তেছে না। যদি এটা আমি মিলিমিটার না বসায় সেন্টিমিটার বসাইতাম সিইউ এর ভ্যালুটা, কনজাম্পটিভ ইউজের ভ্যালুটা, তখন দেখতেন ডেপথ অফ ওয়াটারও আমাদেরকে সেন্টিমিটারে আসতো। কারো যদি ম্যাথটার মধ্যে সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আশা করি সমস্যা নাই, তাহলে আমরা পরের ম্যাথের দিকে আর কি আগাই। দেখেন, a sample of water from a well showed that it has an electrical conductivity of 1 millimos per centimeter and a density of 1 gram per cc. ওয়াটারের ডেন্সিটি দেওয়া, ওয়াটারের আমাদের এখান থেকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেওয়া। এ ফিল্ড উইথ এ বাল্ক ডেন্সিটি অফ সয়েল 1.48 গ্রাম পার সিসি, মানে আমাদের এখান থেকে সয়েলের যে ডেন্সিটি সেটা আমরা পেয়ে গেছি, দুইটা ডেন্সিটি আমাদের কাছে নোন হয়ে গেছে। অ্যান্ড স্যাচুরেশন পয়েন্ট বা বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এসপির ভ্যালুটা, সেটা 36% উইল বি irrigated. Work out the depth of irrigation that may turn the 30 centimeter depth of soil saline, depth of saline soil বা soil saline যেটাই বলেন না কেন, ignoring the precipitation and leaching of salts that may occur. আমাদের এখান থেকে লাস্ট যে ভ্যালুটা দেওয়া সেটা হচ্ছে এই যে ডেপথ অফ দ্য সয়েল হিসেবে বলা। এখান থেকে যেটা হচ্ছে আমাদের নর্মাল কেসে যদি আমি তাহলে ওই ডেপথ অফ ওয়াটারটাকে বের করতে চাই, যেটা ছিল আমাদের এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতেছিলাম, ডিআই ডিভাইডেড বাই ডিএস ইকুয়াল টু আমাদের ডেন্সিটি অফ দ্য সয়েল ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার ইন্টু এসপি ডিভাইডেড বাই 100 ইন্টু আমাদের হচ্ছে ইরিগেশন যে আমাদের যে এক্সট্রাক্ট যেটা ছিল, এক্সট্রাক্টের যে ডিফারেন্সটা সেটা ডিভাইডেড বাই আমাদের ইনপুট যে ওয়াটারটা ছিল তার যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সেটা আর কি। এখান থেকে একটা জিনিস যেটা দেখেন, আমাদের এখান থেকে সবগুলা ভ্যালুর মধ্যে দেখেন আমাদের এখান থেকে যে এক্সট্রাক্টের ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে এখান থেকে কোনো ভ্যালু হচ্ছে বলা নাই। যেহেতু কোনো কিছু বলা নাই, তো আমরা এখান থেকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আসলে অ্যাজিউম করে নিই, যেটা হচ্ছে আমাদের ইসির যেটা নর্মালি ডিফারেন্স থাকে সেটা হচ্ছে 4 মিলিমোস পার সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিতেছি, যেহেতু এই ভ্যালুটা আমাদের কাছে এখান থেকে কোথাও দেওয়া নাই আর কি। সো এখানে যেহেতু দেওয়া, বাকিটা ম্যাথ দেখেন, বাকিটা ম্যাথ আসলে আমাদের অলরেডি তখন হয়ে যায়। ডিএস যেটা ডেপথ অফ দ্য সয়েল 30 সেন্টিমিটার অলরেডি বলা, আমি এখান থেকে 30 বলে দিলাম। ডেন্সিটি যেটা ওয়াটারের ডেন্সিটি ছিল 1 গ্রাম পার সিসি, আর উপরে হচ্ছে আমাদের ডেন্সিটি অফ দ্য সয়েল 1.48 গ্রাম পার সিসি দেওয়া। স্যাচুরেশন পয়েন্ট বা এসপি যেটা 36%, সেটা হচ্ছে আমাদের অলরেডি বা পার্সেন্টেজটা অনুযায়ী হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে 100 দিয়ে ভাগ করা বা 0.36 হিসাবে আছে। আর ডেল ইসি ডিভাইডেড বাই ইসি আমাদের অলরেডি যেটা বলা ছিল, যে ওয়াটারটা ছিল সেই ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি 1 বলা ছিল, আর আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম ডিফারেন্সটা হচ্ছে 4, সেজন্য লাস্ট আমাদের 4 ডিভাইডেড বাই 1। টোটালটা করে যেহেতু আমাদের ডেপথ অফ দ্য সয়েল এটা যেহেতু সেন্টিমিটারে ছিল, রেজাল্টটা আমরা ফাইনালি এখানে সেন্টিমিটারে পেয়ে গেছি। কারো যদি ম্যাথটার মধ্যে সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। এখানে কি বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে ভাই আমাদের, দেখেন হচ্ছে এই যে ডেপথ অফ ইরিগেশনটা বা ডিআইটা, মানে আমাদের এখানে কতটুকু ওয়াটার হচ্ছে ইরিগেট করা লাগবে এই সয়েলের জন্য, সেই জিনিসটা হচ্ছে আমাদের বের করতে বলতেছে। যদি বলি ঠিক এই যে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আননোনটা। ঠিক আছে, আর কি কারো কোনো কোশ্চেন বুঝতে আছে? পেরেছি। হ্যাঁ, মানে ডেল বলো। ইসি এর মান 4, এটা হ্যাঁ অ্যাজিউম কি আমরা সবসময় ওটাই হ্যাঁ অ্যাজিউম হ্যাঁ করবো হ্যাঁ হ্যাঁ, নাকি যদি অন্য কিছু? যদি কোনো কিছু বলে না দেয় আপনারা 4টা দিয়ে 4 অ্যাজিউম ধরে ম্যাথ করবেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা পরেরটার দিকে আসি। ক্যালকুলেট দ্য ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ এ হুইট ক্রপ when the leaching requirement of the wheat is 15% and the soil water has been depleted to 50%. The available
ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি at the root zone is 12 সেন্টিমিটার। যদি এখান থেকে যা যা বলতেছে এগুলো থেকে যদি একটু আসি, যে তাহলে আমাদের প্রথমে কি ক্যালকুলেট করতে বলতেছে, ক্যালকুলেট দ্য ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ হুইট ক্রপ, মানে হুইট ক্রপের এখানে আমাদের কি পরিমাণে ইরিগেশন করা লাগবে সেই জিনিসটা হচ্ছে আমাদের বের করতে বলছে, বা সহজ কথা ইরিগেশনের জন্য যে ওয়াটার ডেপথ ডিআইটা আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাদের বলতেছে কি কি কন্ডিশন দেওয়া, যেখানে আমাদের লিচিং রিকোয়ারমেন্ট 15% বলা আছে। মানে দ্য সয়েল ওয়াটার হ্যাজ বিন ডেপ্লিটেড টু 50%, আর আমাদের অলরেডি ওয়াটার থেকে 50% ডেপ্লিশন হয়ে গেছে, 50% ইউজ হয়ে গেছে। আর অ্যাভেলেবল ওয়াটার ক্যাপাসিটি ছিল হচ্ছে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ছিল 12 সেন্টিমিটার। সো এখান থেকে যদি আমরা একটু হিসাব করে আসি, যে আমাদের এখান থেকে কনজামটিভ ইউজটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু আসলে বের করা লাগবে কিভাবে। আমাদের 12 সেন্টিমিটার যে ক্যাপাসিটি ছিল তার 50% যেহেতু ডিপ্লিশন হয়ে গেছে, সো আমাদের এক্সট্রা কতটুকু আসলে কনজারভেটিভ ইউজ করা লাগবে বা কতটুকু আসলে সে ইউজ করবে, সেটা হচ্ছে আমরা জাস্ট এটা দিয়ে আর কি ডিপ্লিশনটা দিয়ে, মানে যতটুকু ডিপ্লিশন হয়ে গেছে অতটুকু আমার বাইরে থেকে তাকে আসলে সাপ্লাই দেওয়া লাগবে তার ইউজের জন্য আর কি। সো 12 এর 50% করে আমরা এখান থেকে পাইলাম 6 সেন্টিমিটার। আর লিচিং রিকোয়ারমেন্ট যেহেতু আমার কাছে ডিরেক্টলি 15% বলা আছে, জাস্ট ডিআই এর যেটা ফর্মুলা ছিল ডিআই ইকুয়াল টু সিইউ ডিভাইডেড বাই 1 - LR দিয়ে আমরা টোটাল ম্যাথটা করে এখান থেকে রেজাল্ট পেয়ে গেলাম। ম্যাথটার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। ভাই 50% লিচিং রিকোয়ারমেন্ট মানে আসলে কি বোঝায়? 15% লিচিং রিকোয়ারমেন্ট, লিচিংটা আসলে ভাই কি যদি এভাবে বলে, যে নর্মাল কেসে যখন ওয়াটারের মানে লিচিং এর কমন জিনিসটা এভাবে বলি আর কি, দেখবেন পানির মধ্যে যদি সোডিয়াম মানে লবণ বেশি থাকে আর কি, বা পানিটা যখন ওই জায়গাতে অনেকটা মানে ইরিগেশন যখন আমরা করি, মনে করেন তো আমি মাটিটাকে ধরেন আমি 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার করে হচ্ছে একটা পানির মধ্যে ডুবাই রাখছি। এখন যদি পানিটাকে সে ডিরেক্টলি মাটি অ্যাবজর্ব করে না নিতে পারে এক্সেস সল্টের জন্য, যেটা কমন কেসে হয়, তখন দেখবেন কি পানিটা তো আস্তে আস্তে যেহেতু সূর্যের আলোর মধ্যে নিচে থাকে ডিরেক্টলি, পানিটা আস্তে আস্তে দেখবেন শুকায় যাবে। এক সময় ওইটা থেকে দেখবেন কি যে আমাদের এখন পানিটা শুকায় গেল, লবণটা তো শুকায় যেতে পারে না, লবণটা দেখবেন কি মাটির মধ্যে কিন্তু একটা স্তর হয়ে জমে থাকে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা নর্মালি আর কি লিচিং বলে থাকি। এই 15%টা হচ্ছে ওইখানে আমাদের বলতে পারেন এটা হচ্ছে একটা সর্ট অফ ওয়েস্টেজ আর কি, যে আপনি ওয়াটার দিতেছেন ওই ওয়াটারের 15% সে আসলে কোনো কাজ করতে পারতেছে না। মানে যদি মনে করেন হচ্ছে কনজামটিভ ইউজটা আমাদের কি, যে ওয়াটারটা প্ল্যান্টের কতটুকু ওয়াটার লাগবে, মনে করেন হচ্ছে কথার কথাই যে 6 সেন্টিমিটার ওয়াটার তার লাগবে। এখন আপনি যদি অলরেডি মানে এইখান থেকে যদি অনেকটা বলেন এই যে 7.06 সেন্টিমিটার ওয়াটার যদি সাপ্লাই দেন, তার 15% ওয়াটার কি লিচিং এর মাধ্যমে নষ্ট হয়ে যাবে। তখন কি আপনি 6 সেন্টিমিটার ওয়াটারটা সে অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু আপনি যদি মনে করেন মানে যদি কোনো লিচিং না থাকতো, তখন আপনি কি মনে করেন ওয়াটারের মানে আপনার গাছের রিকোয়ারমেন্ট 6 সেন্টিমিটার, আপনি তাকে 6 সেন্টিমিটার ওয়াটারই দিলেন, তাহলে কি টোটাল ওয়াটারটা সে অ্যাবজর্ব করে ফেললো, যদি কি কোনো লিচিং না হয়, কোনো ওয়েস্টেজ হচ্ছে না। যেহেতু আমাদের ওয়েস্টেজ হচ্ছে, তখন কি আমাদের কি তার চেয়ে বেশি ওয়াটার দেওয়া লাগবে, যাতে ওয়েস্টেজের পরে কি অ্যাকচুয়াল অ্যামাউন্টটা সে অ্যাবজর্ব করতে পারে। বুঝতে পারছেন না? হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা। মানে আমার এখানে 7.06 - 1.06, মানে আপনি যে মানে এতটুকু পরিমাণ হচ্ছে যে আমার এই হাইটটা আমার হচ্ছে যে মানে লিচিং সল্টের এর একটা স্তর মানে হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ, মানে সল্ট অত মানে তার হচ্ছে সে কিছু পরিমাণে আর কি তো সে অ্যাবজর্ব করছে, বাকিটা হচ্ছে যে আমাদের মানে ওই যত আর কি পানিটা অ্যাবজর্ব করে নিচ্ছে স্বাভাবিকভাবে কি হবে, ওইটার মধ্যে তো সল্টের কনসেন্ট্রেশন বেড়ে যায়। সল্টের কনসেন্ট্রেশন যদি একটা সার্টেন লেভেলের চেয়ে বেশি হয়ে যায়, তখন আর ওই পানিটা সে অ্যাবজর্ব করতে পারতেছে না, ওই পানিটা ডিরেক্টলি অনেকটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। জি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ডিপ্লেশন মানে কি ওটাই বোঝাইছে? না 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 না, ডিপ্লিশনে যেটা হচ্ছে কি, ডিপ্লিশনে যেটা বোঝাচ্ছে যে আপনার রুট, আমাদের যে রুট জোন আর কি, মনে করেন হচ্ছে এইভাবে যদি অনেকটা বলি, যে মনে করেন গাছের এই জায়গাতে তো হচ্ছে আমাদের মাটির নিচে রুটটা আছে, এই রুটের মধ্যে আমাদের নর্মালি সে 12 সেন্টিমিটার ওয়াটার সে ধরে রাখতে পারে। এখন গাছ তো আসলে কি করে, সে তো কন্টিনিউয়াসলি তো মানে সে পানিটা এই রুট জোন থেকে সে নিয়ে নিতেছে। এখন সে অলরেডি 50 মানে তার যে ক্যাপাসিটি ছিল, তার ক্যাপাসিটি 50% সে অলরেডি ইউজ করে ফেলছে। কারণ আমরা তো নর্মালি কিন্তু ইরিগেশন দেখবেন কিভাবে করি, ইরিগেশন কিন্তু আমরা প্রত্যেক দিন করি না। মনে করেন হচ্ছে আজকে পানি দিলাম, আমি আবার 7 দিন পরে পানি দিব। এখন 7 দিন পরে কতটুক পানি দিব সেটা ডিপেন্ড করবে কার উপরে, আপনি
7 দিন আগে যে পানিটা দিছিলেন সে কি পুরা পানিটা ইউজ করছে নাকি ওই পানিটার একটা পার্সেন্টেজ ইউজ করছে? এই যে 50% ডিপ্লিশন মানে ওই যে আপনি যে 7 দিন আগে ধরেন পানিটা দিছিলেন তার পানিটার 50% সে ইউজ করছে, বাকি 50% তো এখনো জমে আছে। সো আমি কি করতেছি, ওই যে 50% সে খেয়ে ফেলছে ওইতটুক পানিটুকুই আমি তাকে হচ্ছে সাপ্লাই দিতেছি। বুঝতে বুঝতে পারছেন আপু? পারছি। আচ্ছা, হুম। আর কি কারো কোশ্চেন আছে কোনো? মানে কনজাম্পটিভ ইউজ যে ভাই মানে 6 সেন্টিমিটার, হুম, মানে এই 6 সেন্টিমিটারই তো মানে সে হচ্ছে ইউজ করে ফেলছে আর কি। ইউজ করে ফেলছে, হ্যাঁ। আর এই 6 সেন্টিমিটার ইউজ করার পর আরো 6 সেন্টিমিটার হচ্ছে যে না আছে না, আর কি আপনার হচ্ছে যে। হ্যাঁ, আর একটা আরো 6 সেন্টিমিটার ওয়াটার আছে, তার মধ্যে এখন স্টোরেজ অবস্থায় আছে, যেটাকে হচ্ছে আমরা বেসিক্যালি তখন ওই যে অ্যাভেলেবল ওয়াটারের মধ্যে আর কি, যে অ্যাভেলেবল ওয়াটার যেটা সেটা তো হচ্ছে আমাদের তখন আর কি রিমেইনিং যে ওয়াটারটা আছে সেটা আর কি তখন থাকতেছে। জি, ঠিক আছে। ঠিক আছে ভাই। আহ মোটামুটি এই হচ্ছে আমাদের বড় বড় ম্যাথের মধ্যে যা যা ছিল বলতে পারেন। আর এখন হচ্ছে আমাদের একটু ছোটখাটো যেগুলা, যে এটা অনেকটা যে আমরা ইসি কিভাবে একটু অনেকটা বলতে পারেন হচ্ছে কিভাবে অনেকটা ব্যাক ক্যালকুলেশন করি, বা ওই যে যে ছোট ফর্মুলা ছিল সেটা দিয়ে, যে এক্সপ্রেস 8300 ppm of sodium salt concentration in millimoles per centimeter, মাইক্রো মোস পার সেন্টিমিটার অ্যান্ড মোস পার সেন্টিমিটার, মানে বেসিক্যালি হচ্ছে আমাদের যে তিনটা ইউনিট ছিল তিনটা ইউনিটেই বের করা লাগবে। যদি জেনারেল কেসে যদি বলি, যেহেতু সল্ট কনসেন্ট্রেশন যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সোডিয়াম সল্ট কনসেন্ট্রেশন বলা, যে আমরা যেটা অলরেডি জানি যে সল্ট কনসেন্ট্রেশন ইন পিপিএম অথবা মিলিগ্রাম পার লিটার, সেটা ছিল হচ্ছে 640 ইন্টু ইসি, সেটা আমাদেরকে ডিরেক্টলি রেজাল্ট দিতে হচ্ছে মিলিমোস পার সেন্টিমিটার। সো আমি যদি এই 8300 কে আমি যদি 640 দিয়ে ভাগ দিই, যে 12.97 পাচ্ছি, এটা কি মিলিমোস পার সেন্টিমিটার। মিলিমোস পার সেন্টিমিটার থেকে আমরা পরবর্তীতে হচ্ছে যেটা আমাদের যে কিভাবে আমি মোস পার সেন্টিমিটার মানে কি জাস্ট মিডিটাকে হচ্ছে আমি কি তখন 10 টু দি পাওয়ার মানে 10 টু দি মিনি মানে কি 10 টু দি পাওয়ার -3 বা 1000 দিয়ে হচ্ছে আমি ভাগ করে দিলাম। আর মাইক্রো যখন আমরা করতাম সেটা হচ্ছে আমরা বলতাম হচ্ছে মিলিমোস ইন্টু 10 টু দি পাওয়ার 3, বা তার জন্য হচ্ছে আমাদের এটা মানে 12,970 হয়ে যাচ্ছে। জাস্ট আর কি এই তিনটাতে হচ্ছে আমি একটা জেনারেল আর কি ইউনিট কনভার্সন করতেছি। আমাদের বেসিক যেটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে এই যে যে সল্ট কনসেন্ট্রেশন হচ্ছে 640 ইন্টু ইসি, ইউনিটটা একটু যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে মিলিমোস পার সেন্টিমিটার। আর এদিকেও সল্ট কনসেন্ট্রেশনটা তখন পিপিএম অথবা মিলিগ্রাম পার লিটারের মধ্যে থাকে। একই রকম ভাবে নিচেরটাতেও যদি আসি, যদি যে এক্সপ্রেস 2300 ppm সোডিয়াম ক্লোরাইড সল্ট কনসেন্ট্রেশন ইন মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, যে আমাদের যে পিপিএম আছে সেটাকে আমাদের যেটা আমরা নর্মালি যখন এই যে সল্ট কনসেন্ট্রেশন বা বলি সোডিয়ামের কনসেন্ট্রেশন সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন সেইটা যে ইউনিট, সেটা কিভাবে আর কি অনেকটা বের করব। যেটা আমাদের করা লাগবে সেটার জন্য যে আমাদের নর্মাল যে পিপিএম থাকতো বা আমাদের সল্ট কনসেন্ট্রেশন ইন মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের জন্য আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে আমরা ভাগ করব অলরেডি তার যে পিপিএম যেটা থাকতো বা তার যে পার্টস পার মিলিয়ন যে অ্যামাউন্টটা থাকতো সেটাকে। আমাদের অলরেডি ছিল হচ্ছে 2300 ppm, এবং আমরা যেটা সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা ওয়েট ধরি ইকুইভ্যালেন্ট ওয়েট আর কি, যে সোডিয়ামের ভ্যালেন্সি যেহেতু 1 আর কি, সো আমাদের এখানে ভ্যালেন্সি 1 দিয়েই ভাগ হচ্ছে। আর তার যে মলিকুলার ওয়েট, সোডিয়ামের মলিকুলার ওয়েট হচ্ছে 23, আর ক্লোরিনের যেটা 35.45 বা 35.5 যেটাই ধরেন না কেন, তার জন্য আমাদের এখান থেকে এই 48.45 বা 5 এর যে ইউনিটটা আসছে সেটা আমি যদি ভাগ করে দিই, ভাগ করলে মানে পিপিএম কে যদি আমাদের তার এই ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করি, পরে আমাদের এখান থেকে 39.35 এটা দিয়ে আসতেছে। এটা সোডিয়াম জন্য আসলে কি আমরা এক সোডিয়াম ক্লোরাইড জন্য 1 দিয়ে ভাগ করতেছিলাম, এটা যদি অন্যগুলা হইতো ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, তখন আমাদের কি ভ্যালেন্সিটা হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করা লাগতো। এটাই আর কি ডিফারেন্স। অসমোটিক প্রেসারের জন্য যেটা অঙ্কতে যে 2 দেখেন, ওয়ার্কআউট দ্য ইকুইভ্যালেন্স অফ 2.6 মিলি সরি 2.6 মোস পার সেন্টিমিটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসারের জন্য আমরা যেটা বলতেছিলাম অ্যাটমসফিয়ার মানে যেহেতু প্রেসার ইউনিট অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির 0.36 পার করে, এবং ইউনিটটাও আগের মতোই যে মিলি মোস পার সেন্টিমিটারে আর কি। সো আমাদের এখান থেকে যেহেতু অলরেডি আচ্ছা, এখানে একটু একটা জিনিস যেটা দেখেন হচ্ছে
একটু একটা মানে এখানে আছে, এখানে যদি বলি এটা আসলে 2.6 মিলি মোস পার সেন্টিমিটার হবে আর কি। এটা ইউজ করলে হচ্ছে তখন আমি এখান থেকে ডিরেক্টলি আর কি 2.6 ইউজ করতে পারবো। যদি এটা মোস পার সেন্টিমিটার হয়, মোস পার সেন্টিমিটার থেকে মিলি মোস পার সেন্টিমিটার জন্য কি আমাদের তো হচ্ছে একটা 10⁻³ দিয়ে হচ্ছে আমরা যেটা ইউনিট কনভার্সন যেটা এর আগের বার ভাগ করতেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটু করা লাগবে। সেটা একটু আর কি খেয়াল করে নিয়েন আর কি। যেটার জন্য এখানে বলতেছে যে ইউনিটটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে আসলে খুবই ইম্পর্টেন্ট। যে ইউনিটটা দেখে তারপরে আর কি দেখবেন যে মানে আমরা যেহেতু এখানে একদম ফিক্সড ইউনিটে বসানো, যে আমাদের কনভার্ট করে বসানো লাগবে নাকি কনভার্ট ছাড়া বসানো লাগবে সেই জায়গাটাতে আর কি। মোটামুটি বাকি যে দুইটা ম্যাথ ছিল, বাকি দুইটা ম্যাথ হচ্ছে অলরেডি আমরা করে ফেলছি। মোটামুটি বলতে পারেন হচ্ছে আজকে আমাদের ক্লাসের মোটামুটি এতটুকু কন্টেন্টই ছিল আর কি। আজকে ক্লাসের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। ভাই, আগের ম্যাথটাতে যদি শুরু মহসি দিয়া থাকতো তখন তো 2600 হতো ভ্যালু। আহ মোস হিসাবে না না, এখানে একটা জিনিস এখানে যেটা বললেন, হ্যাঁ মানে আমার এখানে কি বলা 2.6 মোস পার সেন্টিমিটারে দেওয়া, এডি হিসাবে জি দেওয়া। ভাই। এটাকে হ্যাঁ মিলি করতে গেলে আমাদের এখানে তখন 2600 দিয়ে তারপর আর কি কাজ করা লাগতো। মানে এখন নর্মাল সিনারিওতে আসলে কি অসমোটিক প্রেসার তো কখনো আসলে অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি হবে না। এটা জি আসলে ভাই। মানে অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে আসলে কমই হবে আর কি, কারণ অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি হইলে তো গাছ বাঁচবে না আর কি, গাছ ফেটে যাবে আর কি, এইভাবে আর কি। মানে ইউনিটটা আসলে ভুল দেওয়া আর কি, 2.6 মিলি মোস পার সেন্টিমিটারে দেওয়া থাকবে। জি ভাই। হ্যাঁ। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ভাইয়া এই যে একটা বলেন জিনিস অমনোযোগী ছিলাম তো বুঝতে বলেন। পারিনি, একটু নিচের দিকে জানো যে যেখানে 58 দশমিক আমাদের ভর বের হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওইখানে 1 বা 2 কিছু একটা বলছিলেন, হ্যাঁ মানে হ্যাঁ, আমি এটা ঠিক শুনতে বলতেছিলাম পারিনি হচ্ছে, তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের ইয়েতে চলে যায়, এটা আগের হ্যাঁ হ্যাঁ, ইয়েতে যেটা গেলে হ্যাঁ 58.45 হ্যাঁ যে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি হুম, বুঝতে পারছি আপু। এটা হচ্ছে কি দেখেন, আমরা যখন ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতেছিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করতেছি হুম, কি মলিকুলার মাসকে ভ্যালেন্সি দিয়ে ভাগ করে। এখন যখন আমাদের এখানে আমরা যেহেতু আমরা তো মেইনলি হচ্ছে এটা তো কারটা বের করতেছি, তার উপরে আমি যদি সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন যখন বলতেছে, তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি কি 1, তাহলে কি তখন আমাদের কি one। সোডিয়ামের ভ্যালেন্সি 1 জন্য কি 1 দিয়ে ভাগ করা লাগতো। এটা যদি আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বলতাম তখন কি তাদের ভ্যালেন্সি যেহেতু 2, তখন কি এই জন্য তখন তাদের কাছে হচ্ছে কি আমরা 2 দিয়ে ভাগ করতাম। জাস্ট ভ্যালেন্সি দিয়ে ভাগ হবে হুম, সেই জিনিসটা আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, আজকের ক্লাসের যদি কোনো কনফিউশন না থাকে, আর আপনারা যদি মানে আজকে তো দেখেন অলরেডি আসলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আমরা একটু লেকচার 2 এর তে আসলে ম্যাথের অ্যামাউন্টটা একটু বেশি, কিছু ইনিশিয়াল কিছু জিনিসপাতি আজকে একটু পড়ায় ফেলতে যাচ্ছিলাম, আপনারা যদি রাজি থাকেন আর কি। আমি কি লেকচার ভাই 2 এর জি আজ জি ভাই দেখান। মানে আজকের ক্লাস তো দেখেন মোটামুটি কন্টেন্ট কম, তো পরের ক্লাসে হচ্ছে আমাদের এই জিনিসটাই আবার কিছু কিছু জিনিস যেমন এই যে কনজামটিভ ইউজের যে কথাবার্তা বললাম, এগুলো দিয়ে হচ্ছে আমাদের ইনিশিয়ালি প্রথম দিকের কিছু ম্যাথ বা অ্যাপ্লিকেশনের ইফিসিয়েন্সির কিছু ম্যাথ থাকবে আর কি। আমরা সেকেন্ড ক্লাসটার কিছু পোর্শন আজকে একটু করে ফেলি, তাহলে আর কি পরের দিকে হচ্ছে দেখবেন আর কি প্রেশারটা কম পড়বে আর কি। কারণ অলরেডি মানে আমাদের জি ভাই, দেখান। হ্যাঁ ইয়ে আগের দিনের যারা ফ্লুইডেজ ছিলেন বা ওপেন ছিলেন লাস্টের দিকে যায় আসলে নইলে দেখা যায় অনেক প্রেশার পড়ে যায় আর কি কন্টেন্টের দিকে। আচ্ছা, আসে যেটা যে আমরা যেটা কনজাম্পটিভ ইউজের যে কথাটা বারবার করে বলতেছিলাম আগেরটার কেসে, এবার আমরা একটু ওইটার ক্যালকুলেশনের দিকে একটু মানে স্পেসিফিক দিকে আসি। কনজাম্পটিভ ইউজ যেটাকে বলি সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়াটার আসলে যে পানিটা ডিরেক্টলি ইউজ করে তার কনজাম্পশনের জন্য। কারণ ওয়াটার যখন আসলে তার কনজাম্পশনের জন্য ইউজ করে, এই দুইটা আসলে জেনারেলি দুইটা জায়গাতে আসলে আমাদের ইউজ করা হয়। প্রথম জায়গাটা হচ্ছে আমরা বলি হচ্ছে ট্রান্সপিরেশন, বা বেসিক্যালি আমাদের যে একটা মানে আমাদের প্ল্যান্টের যে ট্রান্সপিরেশন প্রসেসটা, তার জন্য হচ্ছে যে তার ট্রান্সপিরেশন প্রসেসটা যেটা আমরা নর্মালি বলে থাকি যে তার রুট সরি তার স্টেম বা তার লিফ দিয়ে যে পানিটা অটোমেটিক্যালি হচ্ছে বের হয়ে চলে যায়, বা ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে বা যে পানিটা হচ্ছে বাষ্পীভূত অনেকটা হয়ে যায়, সেই প্রসেস সেই জন্য হচ্ছে যে পরিমাণে ওয়াটারটা চলে যায়, এবং তার সাথে সাথে ওয়াটারের যে এভাপোরেশন লস, এই লসটার একদম যে একদম যোগফল যেটা সেটাকে আমরা বেসিক্যালি কনজাম্পটিভ ইউজ বলে থাকি। বা কনজাম্পটিভ ইউজ থেকে এই জন্য হচ্ছে দেখবেন আমরা এভাপো ট্রান্সপিরেশন যেটা থাকে, মানে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন এটার যোগফল আর কনজাম্পটিভ ইউজ থেকে বেসিক্যালি আমরা সেম হিসেবে ধরে থাকি আর কি।
এর সাথে সাথে আমাদের যেটা থাকে একটা বলি ইফেক্টিভ রেইনফল। ইফেক্টিভ রেইনফল মানে হচ্ছে যে আমরা যখন আমাদের যে ইরিগেশনের যে রিকোয়ারমেন্টটা থাকে বা ওয়াটারের যে রিকোয়ারমেন্টটা থাকে, এই রিকোয়ারমেন্টের যে পোর্শনটা আমরা ডিরেক্টলি রেইনফল থেকে আমরা ডিরেক্টলি মিট আপ করে ফেলতে পারি। সহজভাবে এইভাবে বলতে পারেন যে আমাদের কনজামটিভ ইউজের মধ্যে যে পোর্শনটা যেটা থাকে তার মধ্যে একটা পোর্শন আসলে আমাদের ন্যাচারালি যে বৃষ্টি হয় সেই বৃষ্টি দিয়ে আমাদের অলরেডি ওই রিকোয়ারমেন্টের পোর্শনটা কিছু একটা পোর্শনে ইউজ মানে অলরেডি আপনাদের মানে ন্যাচারাল রেইনফল দিয়ে আমরা একটা পোর্শন আমরা অলরেডি সেই জায়গাতে ইউজ করে ফেলতে পারি। এটা কিরকম হইতে পারে? এটা কিরকম হইতে পারে যদি আমরা বলি, যদি মনে করেন হচ্ছে একটা ক্রপের টোটাল গ্রেস পিরিয়ডে বা টোটাল ইরিগেশনের মধ্যে দিয়ে দেখা গেল তার 120 সেন্টিমিটার ওয়াটার দরকার হচ্ছে তার গ্রো আপ করার জন্য। দেখা গেল আপনার এর মধ্যে দিয়ে যে 3 মাস বা 4 মাস যে ক্রপটা বাড়বে, দেখা গেলো এই 3-4 মাসের মধ্যে দিয়ে টোটাল অলরেডি মনে করেন 30 সেন্টিমিটার ইফেক্টিভ বৃষ্টি হয়েছে। ইফেক্টিভ বৃষ্টিটা আসলে কি বোঝাচ্ছে? ইফেক্টিভ বৃষ্টিটা হচ্ছে বেসিক্যালি 30 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট ওয়াটারটা সে আসলে কালেক্ট করতে পারতেছে। এখন অ্যাকচুয়ালি আসলে 30 সেন্টিমিটার বৃষ্টি হয় না। অ্যাকচুয়ালি ধরেন হচ্ছে আপনাদের এখান থেকে কথার কথা 70 সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে টোটাল বৃষ্টিপাত হয়েছে। তাহলে কেন ইফেক্টিভ রেইনফলটা 30 সেন্টিমিটার? কারণ হচ্ছে আমাদের যে পানিটা রেইনফলে যাচ্ছে, মানে যে পানিটা আর কি বৃষ্টি হচ্ছে 70 সেন্টিমিটার, তার টোটাল পানিটাই কিন্তু আসলে গাছ তার নিজের ইরিগেশন রিকোয়ারমেন্ট মেইনটেইন মানে গাছ 70 সেন্টিমিটারই টোটালি কনভার্ট করতে পারে না। কিছু পানি হচ্ছে উপর দিয়ে রান অফ দিয়ে চলে গেছে, কিছু পানি তার আরো অন্যান্য লস হয়ে গেছে। মানে ইফেক্টিভ রেইনফল মানে হচ্ছে রেইনফলের যে অ্যামাউন্ট আমাদের জাস্ট ক্রপের জন্য ইফেক্টিভ অবস্থাতে আছে সেই জিনিসটাকে আর কি অনেকটাকে বলতেছি। তখন আমাদের কি তাহলে ধরেন যাচ্ছে এই যে 120 সেন্টিমিটার কি তার টোটাল রিকোয়ারমেন্ট, 30 সেন্টিমিটার কি অলরেডি রেইনফল থেকে তার কাভার হয়ে গেছে। তখন আমাদের ইরিগেশন করা লাগবে কি এদের যে ডিফারেন্সটা বা যেটা আমাদের 90 সেন্টিমিটার হচ্ছে আমাদের ইরিগেশন করে তাকে আর কি দেওয়া লাগবে। এই যে জিনিসটা এতটুকুর মধ্যে যদি কারো কনফিউশন থাকে যে কনজামটিভ বা ইফেক্টিভ রেইনফল, কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করবেন। কারণ এই জিনিসটা এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের প্রচুর এরপর থেকে ম্যাথ করা লাগবে আর কি, দেখবেন। মানে এই 70 সেন্টিমিটারটা তাহলে আমাকে দিতে হবে না না চেষ্টা না করে? না 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 70 সেন্টিমিটার তো বৃষ্টি হয়েছে ধরেন, এটা হচ্ছে আমাদের না রেইনফল না, হয়েছে। 90 90। হ্যাঁ 90টা হচ্ছে আমাদের দিতে হবে, হ্যাঁ 90টা হচ্ছে তাকে আমার সাপ্লাই করা লাগবে। আচ্ছা, তাহলে এখানে এই হচ্ছে এক্সাম্পলে কনজাম্পটিভ ইউজ তাহলে কোনটা? না না কনজামটিভ ইউজ তো ভাই হচ্ছে কনজামটিভ ইউজ তো তার কতটুকু লাগবে, কনজামটিভ ইউজ তো 120, এটা তো তার লাগবে। এই মানে এই পরিমাণ পানি ছাড়া তো সে মানে তার যে টোটাল যে একদম মনে করেন বীজ থেকে যে সে একদম টোটালি ফুল ফ্রেজ ক্লপ হচ্ছে সে ওই জায়গাতে সে ইউজ যাইতে পারতেছে না। মানে এই যে 120 সেন্টিমিটার হুম যেটা হুম কনজাম্পটিভ ইউজ বলতেছি, হুম এটা কি মানে তার একদম শুরু থেকে শেষ টোটাল একদম পানি লাগবে হ্যাঁ নাকি হ্যাঁ জাস্ট? হ্যাঁ, না একদম শুরু থেকে শেষ করে মানে একদম আমরা এটাকে একদম ধরি হচ্ছে যে আমরা বীজ বপনের পরে প্রথম যেদিন পানি দিতেছি আর হারভেস্টিং এর আগে শেষ যেদিন পানি দিতেছি, এর মাঝখানে যে মানে এই যে টোটাল কতটুকু পানি দিতেছি এটাই হচ্ছে বেসিক্যালি কনজাম্পটিভ ইউজ। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের দিকে যে তাহলে আমাদের এখান থেকে যে তাহলে আমাদের কতটুকু ইরিগেশন রিকোয়ারমেন্ট বা এই যে কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটাকে নর্মালি আমরা সিআইআর হিসেবে বলে থাকি। তাহলে সিআইআর ইকুয়াল টু কি, তাহলে আমাদের কতটুকু যে আমাদের কনজামটিভ ইউজ থেকে আমাদের যতটুকু আসলে ইফেক্টিভ রেইনফল দিয়ে বাদ এদের যে ডিফারেন্সটা অতটুকু আমাদের ইরিগেশন করা লাগবে। এরপরে যেটা থাকে তখন আমাদের এরপরে আমাদের এখানে নর্মালি আমরা 3 টাইপ অফ ইফিসিয়েন্সি আর কি নর্মালি বলে থাকি। প্রথমে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমাদের এখানে যে আমাদের কিছু পরিমাণে ওয়াটার হচ্ছে আসলে আমাদের পার্কুলেশনের মধ্যে দিয়ে বা এই যে লিচিং এর মাধ্যমে আমাদের কিছু পরিমাণে ওয়াটার আসলে লস হয়ে যাচ্ছে। তাইলে আমাদের অলরেডি যে রিকোয়ারমেন্ট মানে এই যে নেট আমাদের যতটুকু আসলে কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা সিআইআর, তার সাথে সাথে আমাদের এই পার্কুলেশন লসটাকে যোগ করলে টোটাল আমাদের যে রিকোয়ারমেন্টটা থাকতেছে সেটাকে আমরা বলি হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা যখন ওয়াটার অ্যাপ্লিকেশন করি মানে আমরা যে ওয়াটার দিতেছি ওয়াটার অ্যাপ্লিকেশন করার সময় কি কিছু লস হবে, এই লসটাকে যদি আমরা এর মধ্যে যখন ক্যালকুলেট করি বা এনআইআরটাকে যদি আমরা ইএ দিয়ে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন আমরা পাই কি এফআইআর। এফআইআর এর মধ্যে এফআইআর এর আরেকটা আগের ফরম্যাট হচ্ছে
গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্ট বা যেটাকে আমরা বলতেছি জিআইআর, এটা হচ্ছে কি আমাদের ওয়াটারটা যখন আসে ওয়াটারটা কনভেন্সের মধ্যে দিয়ে যে লস হয়, এটা কিভাবে যদি বলি, মনে করেন আমাদের এই হচ্ছে আমাদের ফিল্ডটা আছে, এখন আমি যে জায়গা থেকে আসলে আমি ওয়াটারটা শুরু করছিলাম, মনে করেন আমাদের এই দিকে আর কি নদীটা আছে, আমি নদী থেকে এই দিক দিয়ে একটা খাল নিয়ে আসলাম, খাল দিয়ে পানি দিয়ে তারপরে পানিটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইদিকে মাঠের মধ্যে দিয়ে আসতেছে। এই যে খালের মধ্যে দিয়ে আসার জন্য, এই খালের মধ্যে দিয়ে আসার সময় কি পানির এখানে কিছু পরিমাণে লস হয়েছে, এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কনভেন্স লস। এই কনভেন্স লসটাকে যদি আমরা আসলে বেসিক্যালি বাদ দিই, বা কনভেন্স লসটা এই কনভেন্স লস ইফিসিয়েন্সি দিয়ে যদি আমাদের এই ফিল্ড ইফিসিয়েন্সি দিয়ে যদি আমরা ভাগ করি, তখন আমাদের যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের জিআইআর। অ্যাপ্লিকেশনটা কিভাবে বলতে পারেন, এভাবে যদি যে আমরা যে পরিমাণটা এই ক্যানাল দিয়ে আসার পরে মনে করেন আমাদের যে কিছু পরিমাণে ওয়াটার হচ্ছে আমাদের একদম এই যে এরিয়াটা ছিল এরিয়ার মধ্যে আসছে, এখন এরিয়ার মধ্যে আসার পরে যে যতটুকু ওয়াটার আছে, আমি তো টোটাল ওয়াটারটাকে আবার 100% আমি টোটালি ফুল হচ্ছে আমি এই এরিয়ার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারতেছি না, তখন তার মধ্যে যে লসটা সেই লসটাকে আমরা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সির মধ্যে আর কি থাকে। এই টোটাল জিনিসগুলো দিয়ে আসলে কাজ করা দরকার, কি দেখবেন হচ্ছে আমরা অনেকটা এভাবে হচ্ছে একদম আমাদের ইনিশিয়াল বা একদম আমাদের যে ইরিগেশনের স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের আসলে কতটুকু ওয়াটার ডাইভার্ট করা লাগবে বা কি পরিমাণে ডিসচার্জ ডাইভার্ট করা লাগবে, সেভাবে হচ্ছে আমরা অনেকটা এই কনজামটিভ ইউজ থেকে আমরা বা কনজামটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট থেকে আস্তে 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 আমরা নেট ইরিগেশন, ফিল্ড ইরিগেশন বা গ্রস রিকোয়ারমেন্ট এভাবে আর কি আস্তে আস্তে অনেকটা ব্যাক ক্যালকুলেশন করে করে আমরা আগের জিনিসপাতি গুলা বের করি। আচ্ছা, এটাতে আসলে কি করা, এই এই জিনিসটা যেটা বললাম এটা দিয়ে একটু পরে আমরা ম্যাথ করবো, ম্যাথটা করলে আশা করি আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমাদের আরেকটা যেটা যেটা ছিল যে কনজামটিভ ইউজ, যেটা সিইউ যেটা ছিল, এটা আমরা বা যেটা বলতেছিলাম সিইউটা ছিল আমাদের এভাপো ট্রান্সপিরেশন কি পরিমাণে হচ্ছে তার একটা এস্টিমেশন আর কি। এভাপো ট্রান্সপিরেশনের এস্টিমেশনটা আমরা নর্মালি ব্লেইনি ফ্রিডেলের একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনটা দিয়ে আমরা বের করি। সে কমনলি আমাদের এই ইকুয়েশনটার যে জেনারেল ফরম্যাটটা আমরা ইউজ করি সেটাকে আমরা এইভাবে বলি, সিইউ ইকুয়াল টু কে ইন্টু এফ। কে এটা হচ্ছে আমাদের ক্রপ ফ্যাক্টর, এটা হচ্ছে কি বিভিন্ন ক্রপ টু ক্রপ ভ্যারি করবে। আপনি যদি হুইট বা গম চাষ করেন তাহলে একরকম হবে, যদি ধান চাষ করেন একরকম হবে, যদি আমি ইক্ষু চাষ করি তাহলে আরেক রকম হবে। এফটা যেটা, এফটাকে আমরা এই ফর্মুলা দিয়ে প্রকাশ করি, এফ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 40 ইন্টু 1.8 টি প্লাস 32। পিটা কি, পিটাকে আমরা বলি হচ্ছে মান্থলি পার্সেন্টেজ অফ অ্যানুয়াল ডে লাইট আওয়ার্স দ্যাট অকার ডিউরিং দ্য পিরিয়ড, মানে আমাদের কি পার্সেন্টেজে আসলে আমাদের এখানে সূর্যের আলো আর কি পাওয়া যাচ্ছে আর কি, সেই পার্সেন্টেজটা। টি যেটা, টিটা হচ্ছে আমাদের মান্থলি যে টেম্পারেচার, তার মিন মান্থলি টেম্পারেচারটাকে আমরা বেসিক্যালি টি দিয়ে প্রকাশ করতেছি। এই টোটালটা যেটা, এই যে পি ডিভাইডেড বাই 40 ইন্টু 1.8 টি প্লাস 32, এই টোটালটাকে আমরা বেসিক্যালি এফ নামে বলে থাকি। আর এফ এর সাথে আমাদের যে ক্রপ ফ্যাক্টর যেটা, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে এখান থেকে আমাদের কনজাম্পটিভ ইউজটাকে আমরা সি থেকে নর্মালি সেন্টিমিটারে আর কি পেয়ে যাই। তাহলে এটা দিয়ে একটু একটা ছোট একটা ম্যাথ করি, তাহলে আশা করি দেখেন আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। Water has to be grown at a certain place. The useful climatic conditions of which are tabulated below determine the evapotranspiration and consumptive irrigation requirement of wheat crop. মানে আমাদের এখান থেকে ফার্স্টে তাহলে কি সিইউ বের করতে বলছে, আর তার সাথে আমাদের কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা সেটা বের করতে বলছে। ডিটারমাইন দ্য ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট ইফ দ্য অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি বলে দিল আবার 80%। আর আমাদের এখানে ব্ল্যান্ডলি ট্রিডেলের ইকুয়েশন ইউজ করবো, ক্রপ ফ্যাক্টরটা 0.8 এটা আমাদের কাছে বলা আছে। তাহলে এগুলা সবগুলো দিয়ে এখন তার সাথে সাথে আমাদের ক্লাইমেট কন্ডিশন কি কি বলে দেখেন একটু, যদি এখানে বলি আমাদের ক্রপটা যেটা আমাদের অনেকটা নভেম্বর থেকে সেটা ফেব্রুয়ারির মধ্যে আছে, আমি অনেকটা এই জায়গাটা দেখে বলতেছি এটা আসলে কি আমাদের দেশের রেসপেক্টে যদি বলি এটা কি একটা শীতকালীন ফসল বা বলতে পারেন বেসিক্যালি রবি শস্য যেটাকে আমরা বলি বাংলা ভাষায় আর কি। রবি শস্য এই অনুযায়ী আমাদের এই যে 4 মাসের আমাদের লাস্ট 5 বছরের এই মাসের আমাদের মিন টেম্পারেচার যেটা বা টি এর ভ্যালু যেটা সেটা আপনাদের বলা আছে, যে নভেম্বর মাসে মিন টেম্পারেচার 18 ডিগ্রি, ডিসেম্বরে 15 ডিগ্রি, জানুয়ারিতে 13.5 ডিগ্রি, ফেব্রুয়ারিতে 14.5 ডিগ্রি। মিন মান্থলি পার্সেন্টেজ অফ ডে টাইম আওয়ার অফ দ্য ইয়ার কম্পিউটেড ফ্রম সানশাইন, মানে যেটা বলতেছিলাম যে আমাদের কত পার্সেন্টেজ আমাদের সূর্যের আলো পাওয়া যায় এই মাসগুলোতে।
নভেম্বরে 7.2, ডিসেম্বরে 7.5, জানুয়ারিতে 7.3, ফেব্রুয়ারিতে 7.1। এবং তার সাথে সাথে এইসব টাইমে আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তার একটা এভারেজ আর কি, মান্থলি এভারেজে নভেম্বরে আমাদের বৃষ্টিপাত হয়েছে 1.7, ডিসেম্বরে বৃষ্টিপাত হয়েছে 1.42, জানুয়ারিতে বৃষ্টিপাত হয়েছে 3.01, ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত হয়েছে 2.75, এবং সবগুলাই কি সেন্টিমিটারে বলা আছে। এই হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন আর কি, গিভেন কন্ডিশন আর কি। এগুলা দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখান থেকে কি কি, তাহলে ফার্স্টেই যেটা আমাদের এখানে একটা জিনিস দেখেন, কোনো কিছুতে আমাদের এখানে কিন্তু বলা নাই কতটুকু আসলে ইফেক্টিভ রেইনফল হয়েছে, বা আমাদের যে এই যে এখানে সরি একটা জিনিস যদি বলি বলা আছে যে এটা কিভাবে ইউজফুল রেইনফল বলা আর কি। এটা কিন্তু এমন না যে কতটুকু আসলে বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে বৃষ্টির এতটুকু পার্সেন্ট আসলে সে ইউজফুল হয়েছে, এটা এভাবেও বলা থাকে। অথবা দেখবেন আপনাদের ম্যাথটা এভাবে না বলা থাকে, আরেকটা ভাবে অনেক সময় বলা থাকে। সেটা কি, সেটা হচ্ছে আপনার কাছে টোটাল রেইনফল বলে দিবে 80%, 70% বা 60% হচ্ছে ইফেক্টিভ রেইনফল হবে। তাহলে তখন কি করা লাগবে, টোটাল যে রেইনফল থাকবে সবগুলোকে যোগ করে তারকে 80%কে আমরা হচ্ছে ইফেক্টিভ রেইনফল হিসেবে ধরবো। এই কেসে দেখেন আমাদের এই কাজটা করা লাগবে না, যেহেতু ডিরেক্টলি ইউজফুল রেইনফল বলে দিচ্ছে, আমরা জাস্ট এটাকে যোগ করলে হয়ে যাবে। যদি তাহলে আসি অনেকটা কি করব, যে আমাদেরকে এটাকে একটু মান্থ হিসাবে অনেকটা হিসাব করা লাগবে, যে প্রত্যেকটা মান্থের টেম্পারেচার আর প্রত্যেকটা মান্থের পার্সেন্টেজ যেটা আমাদের সানশাইন যেটা সেটা ছিল। তাহলে এটা থেকে আমরা যদি এফ হিসাব করি, প্রত্যেকটা মান্থের এফ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 40, 1.8 টি প্লাস 32 সেন্টিমিটারে আমাদের প্রত্যেকটা হিসাব করে আমাদের সামেশন অফ এফ বের করলাম। আর ইফেক্টিভ রেইনফল যেটা ওই যে ইউজফুল রেইনফল 4টা মাসের বলা ছিল, এই সবগুলোকে সামেশন করে আমাদের এখান থেকে ইফেক্টিভ রেইনফলটাকেও বের করে ফেললাম। সিইউ যেটা কনজাম্পটিভ ইউজ যেটা, সেটা কি, তাহলে ক্রপ ফ্যাক্টর ইনটু সামেশন অফ এফ। তাহলে ক্রপ ফ্যাক্টর আমাদের বলা ছিল পয়েন্টের, সামেশন অফ এফ করে আমাদের কনজাম্পটিভ ইউজ বা তার রিকোয়ারমেন্ট হচ্ছে 34.16 সেন্টিমিটার। তার মধ্যে বৃষ্টিপাত থেকে আমরা পেয়ে গেছি কি 8.38 সেন্টিমিটার। তাহলে আমাদের কতটুক তাকে ইরিগেশন করা লাগবে, বা তার আসলে কতটুক পানি তাকে সাপ্লাই দেওয়া লাগবে, সেটা কি, এদের যে ডিফারেন্সের হিসাব করে যেটা দেখলাম এই যে 25.78 সেন্টিমিটার। আমাদের অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি যেহেতু বলেছিল 80%, মানে কি আপনি যদি যে পরিমাণে পানি দিবেন, মানে 100 সেন্টিমিটার যদি পানি দেন, তার 80 সেন্টিমিটার পানি কি প্রপারলি অ্যাপ্লাই হবে, বাকি 20 সেন্টিমিটার পানি কি আপনার প্রসেসের জন্য লস হয়ে যাচ্ছে। তাহলে আসলে কি আমাদের দরকার হচ্ছে কি 25.78 সেন্টিমিটার সাপ্লাই করা। তাহলে আমাদেরকে এই যে 80% যে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি সেটা দিয়ে ভাগ করে এখান থেকে ফিল্ড ইরিগেশনের যে রিকোয়ারমেন্ট সেটাকে আমরা এখান থেকে পেয়ে গেলাম। টোটাল ম্যাটটার মধ্যে কারো যদি সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি কারো কোনো সমস্যা নাই, যেহেতু কেউ কিছু বলেন নাই। তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এটা হচ্ছে বেসিক্যালি অনেকটা বলতে পারেন কিভাবে আমরা হচ্ছে একদম ডিরেক্টলি ক্লাইমেট কন্ডিশন থেকে হচ্ছে কনজাম্পটিভ ইউজটা বের করি। এখানে একটু যদি জেনারেল কিছু কথাবার্তা বলি, দেখেন এটা যেহেতু একটা রবি শস্য, তার জন্য বেসিস করে দেখেন অনেকটা, যেহেতু আমাদের মানে নর্মালি ক্লাইমেট কন্ডিশনটা শীতকালীন টাইমে কি টেম্পারেচারটাও কম থাকে, এখানে টেম্পারেচার কম থাকার জন্য স্বাভাবিকভাবে কি হবে, আমাদের ট্রান্সপিরেশন লস গুলাও কম হয়, তার জন্য দেখেন কনজারভেটিভ ইউজার ভ্যালুটা অনেক কম। এটা যদি একটা গরমের যেগুলা থাকে বা আমাদের হচ্ছে অন্য যেটা খরিফ শস্য যেগুলোকে বলি, তার কেসে যদি হিসাব করে দেখতেন তখন দেখতেন সিইউ এর ভ্যালুটা অনেক বেশি আসতো। আবার ওই কেসে আবার একটা জিনিস দেখতেন, যেহেতু গরমের সাথে সাথে আমাদের ওই টাইমে কিছু বৃষ্টিপাত হয়, ওইখানে দেখতেন আমাদের আরির ভ্যালুটা আবার একটু বেশি আসে। এটা এভাবে অনেকটা আর কি ব্যালেন্স হয়ে যাইতো আর কি দেখতে মোটামুটি। আচ্ছা, সিইউ অ্যাপ্লিকেশন, আচ্ছা হ্যাঁ, এই যা যা বলতেছিলাম আগের যা যা কথাবার্তা ছিল এগুলাই হচ্ছে বেসিক্যালি আপনাদের পরের দিকে হচ্ছে দেখবেন একটা জায়গাতে হচ্ছে অনেকটা সামারাইজ করে আর কি বলা, যে একটা ইয়ার মধ্যে যে ইফেক্টিভ যে রেইনফল সেটাকে হচ্ছে আমরা কিভাবে অনেকটা হিসাব করলাম। সিআইআর, এনআইআর, এফআইআর আর জিআইআর, যে যে তিনটা জিনিস হচ্ছে আমরা অলরেডি কয়েকবার করে বললাম যে আমরা প্রত্যেকটা কিভাবে সিআইআর এর সাথে আমরা যেটা জেনারেল আমাদের যে লিচিং যে লস গুলা থাকে সেগুলো যোগ করলে আমরা এনআইআর পাই। এনআইআর কে আমরা যদি অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন আমরা এখান থেকে এফআইআর পাই। আর এফআইআর কে যদি আবার কনভেন্স ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করি সেখান থেকে আমরা কমনলি হচ্ছে জিআইআরটা পাই। এছাড়া আমাদের আর কিছু ইফিসিয়েন্সির মধ্যে যেমন হচ্ছে যে কনভেন্স ইফিসিয়েন্সির মধ্যে একটা যে এরকম পার্ট থাকে, যেমন হচ্ছে যেটাকে বলতেছে কনভেন্স ইফিসিয়েন্সি কিভাবে বের করতে পারি, ওয়াটার ডেলিভার্ড ইন দ্য ফিল্ড ফ্রম দ্য আউটলেট অফ দ্য চ্যানেল ডিভাইডেড বাই ওয়াটার পাম্পড ইনটু দ্য চ্যানেল অ্যাট দ্য স্টার্টিং। আমাদের একদম চ্যানেলের শুরুতে আমি কতটুকু ওয়াটার দিছিলাম আর চ্যানেলের শেষে আমাদের
ফিল্ডে কতটুকু ওয়াটার আসছে, মনে করেন হচ্ছে অনেকটা ইনপুট বাই আউটপুটে বলতে পারেন, একদম চ্যানেলের প্রথমে কতটুকু আর চ্যানেলের শেষে কতটুকু, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স বা এদের যে রেশিওটা, এটাকে আমরা বেসিক্যালি বলতেছি কনভেন্স এফিসিয়েন্সি, মানে কতটুকু আর কি ওয়াটার আর কি সে সাকসেসফুলি মাঠের মধ্যে কনভেন্স করতে পারছে। অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি যেটা, এটা আসলে কিভাবে অনেকটা বলতে পারেন যে উপরে নিচে উপর দিকে থাকতেছে রুট জোনে আমাদের কি পরিমাণে ওয়াটার স্টোর করা হচ্ছে, বা বেসিক্যালি কতটুকু ওয়াটার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই শস্যগুলার বা এই গাছগুলার রুটে কতটুকু পৌঁছাইতে পারছে, ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ ওয়াটার ডেলিভার্ড ইন দ্য ফিল্ড, আমি কতটুকু তাকে ডেলিভারি দিতে পারছি, কতটুকু ডেলিভারি দিতে পারছে, আর উপরে থাকতেছে কতটুকু সে অ্যাবজর্ভ করে অনেকটা রুটে নিয়ে যেতে পারছে, সেটাকে আমরা বেসিক্যালি এখান থেকে অনেকটা অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি অনেকটা বলতেছে। আর এছাড়া আরেকটা যেটা থাকে আমাদের একটা ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট আর ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি নামে একটা জিনিস থাকে, সেটাকে হচ্ছে আমরা বলি ওয়াটারটা কত ভালোভাবে ডিস্ট্রিবিউট হইতেছে, কারণ আসলে যেটা হয় সব জায়গাতে আসলে ওয়াটারটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না। এটা আমরা কিভাবে বের করি, যে আমরা নর্মালি বলি হচ্ছে ইটা অফ ডি, এটাকে বলি 1 - স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। স্মল ডিটাকে বলি এভারেজ অফ অ্যাবসলিউট ভ্যালুস অফ ডেভিয়েশন ফ্রম দ্য মিন, আমাদের মিন থেকে আমাদের কতটুকু ডেভিয়েট হইতেছে অ্যাবসলিউট ভ্যালু গুলা, তার হচ্ছে এভারেজ। আর ক্যাপিটাল ডিটাকে আমরা বলি হচ্ছে মিন ডেপথ অফ ওয়াটার স্টোরড ডিউরিং দ্য ইরিগেশন। এটা দিয়ে একটা ছোট একটা ম্যাথ করি, তাহলে আসলে এগুলো আপনাদের এই ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সিটা ক্লিয়ার হয়ে যাবে আর কি নিচের যেটা, যে দ্য ডেপথ অফ পেনিট্রেশন অ্যালং দ্য লেন্থ অফ এ বর্ডার স্ট্রিপ অ্যাট পয়েন্টস 30 সেন্টিমিটার অ্যাপার্ট ওয়ার মেজার্ড। মানে অনেকটা যদি এভাবে বলেন, একটা বর্ডার স্ট্রিপ আছে, ধরেন হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের যে দিক দিয়ে আর কি বর্ডার স্ট্রিপ পানিটা যাচ্ছে, আমি 30 সেন্টিমিটার পানিটা ধরেন আমাদের এই দিক থেকে আস্তে আস্তে সে সামনের দিকে যাচ্ছে, তাহলে আমি এরকম ভাবে 30 সেন্টিমিটার পর পরে আমি বিভিন্ন জায়গাতে কতটুকু ওয়াটার আসলে নিচে ঢুকতেছে সেই ভ্যালুটা আমরা মেজার করতেছে। স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, স্বাভাবিকভাবে কি হবে, প্রথম দিকে কি ওয়াটার অনেক বেশি ঢুকবে, কারণ কি দিকে তো ওয়াটারের অ্যামাউন্ট বেশি, যত আর কি সামনের দিকে যাবে তত কি অ্যামাউন্টটা কমতে থাকবে। অনেকটা দেখেন ওইভাবেই আর কি এই ভ্যালুগুলো অ্যাজিউম করা, যে একদম প্রথমে ঢুকছে 2, তারপরে ঢুকছে 1.9, তারপরে ঢুকছে 1.8, তারপর ঢুকছে 1.6, মানে যত সামনের দিকে যাচ্ছে নর্মালি কইতেছে এই অ্যামাউন্টটা আস্তে 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 অনেকটা কমে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে একটা আগে তাহলে মিন বের করি, যে কতটুক এই আমাদের যে 30 সেন্টিমিটার দূরে দূরে যে লোকেশনটা, মানে এই 30 সেন্টিমিটার, এই 30 সেন্টিমিটার বা এই 30 সেন্টিমিটার, মানে 90 সেন্টিমিটারের একটা এভারেজ ওয়াটার ডেপথ, এতটুক রিজিয়নের মধ্যে ওয়াটার ডেপথটা যদি বলি, তাহলে কি চারটাকে আমি এভারেজ করে 1.825। আর আমাদের যেটা করা লাগবে, এটা কি আমাদের তো মিন, যেটা আমাদেরকে একটা মিন ডেভিয়েশন বের করা লাগবে, মিন ডেভিয়েশনে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা বের করব, মানে এই যে 2, 1.9, 1.8, 1.6, এই সবগুলা 1.825 থেকে কতটুক ডেভিয়েট করতেছে তার অ্যাবসলিউট ভ্যালুটা, যে অ্যাবসলিউট ভ্যালু যেহেতু নিচ্ছে, ওকে আমাদের পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট অ্যামাউন্টটা আমাদের দরকার। তাহলে 2 থেকে 1.825 কতটুক ডেভিয়েট, 0.175। 1.9 থেকে 1.825 কতটুকু ডিফারেন্স, 0.075। এভাবে সবগুলার আমি কি মিন থেকে ডেভিয়েশনটা বের করে এটার একটা সামেশন করলাম। এই সামেশন যেটা বললাম, এই সামেশনটাকে যদি আমি এভারেজ করি, এভারেজ করলে তখন আমরা স্মল ডিটা পেয়ে যাই, যেটাকে বলতেছে যে এভারেজ অফ অ্যাবসলিউট মিন ডেভিয়েশন, সেটা। আর আর যেটা আমাদের মিন ওয়াটার স্টোরে, মিন ডেপথ অফ স্টোরড ওয়াটার, সেটা আমরা অলরেডি আমরা ক্যাপিটাল ডি বের করছি, যে 1 - স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটা করে আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিটা আমরা এখান থেকে বের করতে পারলাম। ম্যাটটার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করবে। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই, তাহলে আরেকটু আমরা সামনের দিকে আর কি এগুলা থেকে, মানে মোটামুটি আপনাদের এই এফিসিয়েন্সি রিলেটেড যা যা আছে এগুলো আজকে একটু আমরা শেষ করে দিই আর কি। তাহলে uh, 1 cubic of water is pumped into a farm distribution system, 0.8 cubic is delivered to a turnout 0.9 kilometer from the well. Compute the conveyance efficiency. দেখেন আপনি, আমরা যখন পাম্প করছিলাম, আমি পাম্প করছিলাম হচ্ছে 1 কিউমেক, কিন্তু পৌঁছাইছে হয়েছে 0.8 কিউমেক, 0.9 কিলোমিটার দূরে। মানে এটা হচ্ছে জাস্ট একটা লেন্থ বলা, যে যে পয়েন্ট থেকে আমি পাম্প শুরু করছিলাম এবং যে পয়েন্টে ফাইনালি আমাদের পানিটা এসে শেষ হয়েছে, তার মাঝখানে যে ধরেন 1 কিলোমিটারের মতো ডিফারেন্স, তার মধ্যে আমাদের কি 1 কিউমেক থেকে আমাদের 0.8 কিউমেক হচ্ছে ডেলিভারি হয়েছে। তাহলে কনভেন্সের এফিসিয়েন্সি কতটুক, ওই যে আউটপুট ডিভাইডেড বাই অনেকটা ইনপুট বলতে পারেন, যে আমাদের আউটপুট পাইছে আমাদের 0.8, আমাদের ইনপুট ছিল 1, সো এফিসিয়েন্সি হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে 80%। 10 cubic of water is delivered to 32 hectare fields for 4 hours.
10 কিউমেক অফ ওয়াটার, কিউমেক মানে হচ্ছে বেসিক্যালি মিটার কিউব পার সেকেন্ড, আমি 4 ঘন্টা ধরে আর কি দিতেছি কি 32 হেক্টর ফিল্ডের উপরে। সয়েল probing after the irrigation indicated that 0.3 meter of water has been stored in the root zone। মানে আমাদের এই যে 32 হেক্টরের যে ফিল্ড তার একদম নিচে, তার মাটির নিচে 0.3 মিটার ওয়াটারের একটা লেয়ার স্টোর হয়েছে আর কি, এই এতক্ষণের ইরিগেশনের জন্য। এখান থেকে আমাদের তাহলে অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সিটা বের করতে বলছে। তাহলে একটা জিনিস যেটা কি দেখেন, আমাদের অলরেডি ডিসচার্জ, যেটা ডিসচার্জের ইউনিট যদি আমরা বলি সেটা দেখেন মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এর সাথে যদি আমি টাইমটাকে আমি মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে আমরা আসলে কি অ্যামাউন্টটা পাই, কি পরিমাণে ওয়াটার আসলে আমি এখানে আমি ডেলিভারি করছি। এই ওয়াটারটাকে, এই ওয়াটারটা আসলে কি 32 হেক্টরের মধ্যে আমরা ধরে নিলাম সমানভাবে ছড়ায় গেছে। তাহলে এটাকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি তাহলে কি আমরা ডেপথ অফ ওয়াটার ডেলিভারি পাই। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এখানে করা। দেখেন উপরে যেটা করা যে আমাদের ডিসচার্জ এবং তার সাথে টাইমটা, এই দুইটাকে হচ্ছে বেসিক্যালি একসাথে মাল্টিপ্লাই করি কি আমরা উপরে মিটার কিউব পাইছি, আর নিচে যেটা 32 মিটার কিউবের মধ্যে এই টোটাল ওয়াটারটা ছড়াই গেছে, মানে বেসিক্যালি মিটার কিউব ডিভাইডেড বাই মিটার স্কোয়ার করে আমাদের এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে আমি কি পরিমাণে ওয়াটার ডেলিভারি করছি। 0.45 মিটার ইকুইভ্যালেন্ট ওয়াটার আমরা ডেলিভারি করছি, স্টোর হয়েছে হচ্ছে 0.3 মিটার ওয়াটার। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কি 0.3 ডিভাইডেড বাই 0.45 ইন্টু 100% ইকুয়াল টু 66.67%। এই দুইটা ম্যাথের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? জি ভাই, এগুলো বুঝছি। আচ্ছা, আর মনে হয় আমাদের এইখানে একটা ম্যাথই আছে, বা এদিকে আর কি বলতে পারেন হচ্ছে বেসিক্যালি হ্যাঁ একটা ম্যাথের মতোই আছে, বাকিগুলো আমরা পরের ক্লাসের দিকে আর কি গেলেই হয়ে যাবে আর কি। মোটামুটি আজকের ইয়েতে তাহলে আমরা মোটামুটি ভালোই কভার করে ফেলতে পারছি আশা করি। দেখেন এটা হচ্ছে বেসিক্যালি একদম একসাথে আর কি সবগুলো অনেকটা। A stream of 130 liter per second was delivered from a canal and 100 liter per second delivered to the field। ক্যানালে আমি মানে একদম ইনিশিয়ালি আমি 130 লিটার পার সেকেন্ড দিতেছিলাম, ওইখান থেকে 100 লিটার পার সেকেন্ড মাঠে আর কি পৌঁছেছে। এটা হচ্ছে একটা ক্যানালে দিছিলাম আর এটা হচ্ছে ক্যানাল থেকে মাঠে এসে পৌঁছেছে। অ্যান এরিয়া অফ 1.6 হেক্টর ওয়াজ ইরিগেটেড ইন 8 আওয়ার। মানে কি আমি তাহলে 1.6 হেক্টর একটা এরিয়া, এটাকে আমি 8 ঘন্টা ধরে এইভাবে আমি এই 100 লিটার পার সেকেন্ড অনেকটা বলতে পারেন হচ্ছে ডেলিভারি হয়েছে। তো ইফেক্টিভ ডেপথ অফ রুট জোন হচ্ছে 1.7 মিটার। আমাদের রুট জোনের আমি ইফেক্টিভ ডেপথ পাইছি। দ্য রান অফ লস ইন দ্য ফিল্ড ওয়াজ 420 মিটার কিউব। তাহলে এই যে আমি যে 100 লিটার পার সেকেন্ড দিলাম তার থেকে 420 মিটার কিউব ওয়াটার আসলে কি রান অফে, মানে এটা আর কি মাটির ভিতরে ঢুকে নেই, সেটা কি অনেকটা মাটির উপর দিয়ে চলে গেছে। তার ডেপথ অফ ওয়াটার পেনিট্রেশন ভ্যারি লিনিয়ারলি ফ্রম 1.7 মিটার এট দ্য হেড এন্ড অফ দ্য ফিল্ড অ্যান্ড 1.11 মিটার এট দ্য টেইল এন্ড অফ দ্য ফিল্ড। মানে অনেকটা যদি মাঠটাকে এভাবে যদি চিন্তা করেন, ধরেন হচ্ছে আমি এই দিক দিয়ে যদি ধরি আমাদের পানিটা হচ্ছে একদম এই হেডের পয়েন্টে 1.7, এরকম ভাবে একদম মাঠের যখন লাস্ট পয়েন্টে চলে গেছে সেই দিকে আমাদের পানিটা আছে, আমাদের পানির পেনিট্রেশন আছে 1.1 মিটার। অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল ইজ 20 সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ দ্য সয়েল। মানে এই যে আমাদের এটা আসলে কিভাবে, ওই যে আমাদের অনেকটা রুট লেয়ারের সাথে অনেকটা এটাকে আমরা বলবো যে পার মিটার সয়েলের মধ্যে দিয়ে সে 20 সেন্টিমিটার পানি আসলে সে অনেকটা ধরে রাখতে পারে। এটাকে আমরা পরবর্তীতে এই যে রুট ইফেক্টিভ যে রুট ডেপথ 1.7 মিটার তার সাথে আমি একটা এটাকে আর কি মার্চ করে এখান থেকে ক্যালকুলেশনটা করব। ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন, আমাদের এখান থেকে দেখেন বাকি সবগুলা কনভেন্স ইফিসিয়েন্সি, অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি, স্টোরেজ ইফিসিয়েন্সি, ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। প্রথমে যেটা যদি আসি কনভেন্স ইফিসিয়েন্সি, এটা তো বের করা সোজা। 130 লিটার পার সেকেন্ড হচ্ছে আমরা ক্যানালে দিছিলাম, মাঠে এসে পৌঁছেছিল 100। তাহলে এটার এখান থেকে যে মানে 100/130 করে যে 76.92%, এটা আসলে কি আমাদের টোটাল কি পরিমাণে কনভেন্সের পরে কনভেন্স ইফিসিয়েন্সিটা আমরা বের করলাম। ওয়াটার কতটুকু আমাদের মাঠে ডেলিভারি হয়েছে সেটা যদি আমরা বলি, আমাদের 100 লিটার পার সেকেন্ড এটা আমাদের কি মাঠে আসছিল, এটাকে কি আমরা 8 ঘন্টা ধরে দিছিলাম। তো আমরা এখান থেকে টাইমটা 8 ঘন্টার ইকুইভ্যালেন্ট টাইমটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি মানে 8 × 3600, টোটাল আমাদের 2880 মিটার কিউব ওয়াটার আমাদের মাঠে আসছে।
তার থেকে আমাদের 420 মিটার কিউব ওয়াটার কি হয়েছে, রান অফ হয়ে চলে গেছে। তাইলে ওয়াটারটা আমাদের কতটুক ওয়াটার আসলে অ্যাবজর্ব হয়েছে কি, এদের যে ডিফারেন্সটা বা 2880 থেকে 420 বাদ দিলে 200 মানে 2460 মিটার কিউব ওয়াটার কি আমাদের কি তাহলে সে স্টোর করতে পারছে। তাহলে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কতটুক, আপনি দিছিলেন কত 2880, স্টোর করতে পারছে কি 2460। এটার যে রেশিওটা 2460 ডিভাইডেড বাই 2880 বা 85.42%, এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। এরপরে যেটা হচ্ছে আমাদের তাহলে কি প্রথম দুইটা শেষ, পরেরটাতে আমাদের কি করা লাগবে, একটা স্টোরেজ ইফিসিয়েন্সি মানে সে কতটুকু স্টোর করতে পারছে সেটা বের করা লাগবে। স্টোরেজের জন্য দেখেন আমাদের যে জিনিসটা বলা ছিল, ওয়াটার স্টোরিং ক্যাপাসিটি হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার ডেপথ অফ দ্য সয়েল। আমাদের এখন আমাদের আসলে ময়েশ্চার হোল্ডিংটা এটা আসলে আমাদের দরকার হচ্ছে রুট জোনে কতটুকু, আমাদের রুট জোন বলা ছিল হচ্ছে 1.7 মিটার। তাইলে প্রত্যেক মিটারে যদি সে 20 সেন্টিমিটার স্টোর করতে পারে, তাহলে 1.7 সেন্টিমিটারের মধ্যে সে কি 34 সেন্টিমিটার ওয়াটার সে স্টোর করতে পারবে। ময়েশ্চার অলরেডি অ্যাভেলেবল ইন দ্য রুট জোন এটা বলা ছিল 50%, মানে অলরেডি আসলে আমাদের এখান থেকে মানে তার 50 মানে আমাদের এখানে যে 34 সেন্টিমিটার যে হোল্ডিং ক্যাপাসিটি, তার মধ্যে দিয়ে অলরেডি কি তাহলে 50% অলরেডি কি তাহলে এখানে অলরেডি হচ্ছে আমাদের পানি আছে, মানে 17 সেন্টিমিটার এর ইকুইভ্যালেন্ট পানি কি অলরেডি এখানে আমাদের আছে। তাহলে আমাদের কতটুকু ওয়াটার আসলে এক্সট্রা দেওয়া লাগবে, তাহলে কি বাকি যে 50% বা বাকি 17 সেন্টিমিটার ওয়াটার কি তাকে আমাদের দেওয়া লাগবে। এই যে বাকি 17 সেন্টিমিটার ওয়াটার দেওয়া লাগবে, এটাকে যদি আমরা মিটার কিউবে অনেকটা কনভার্ট করতে চাই, 17 সেন্টিমিটার ওয়াটার এর সাথে কি আমি যদি টোটাল এরিয়াটাকে মাল্টিপ্লাই করি, যে 1.6 যে আমাদের হেক্টর, এটা ইন্টু 10⁴ মিটার স্কোয়ার, এই টোটাল ফিল্ডের এরিয়ার মধ্যে কি প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রত্যেক 17 সেন্টিমিটারের একটা ওয়াটার ডেপথ দেওয়া লাগবে, বা আমাদের এখানে 2720 মিটার কিউব ইকুইভ্যালেন্ট ওয়াটার আসলে আমাদের কি রুট জোনে এখানে আমাদের ডেলিভারি করা লাগবে। তাহলে আমাদের এখানে ওয়াটার স্টোরেজের এই স্টোরেজ হয়েছিল হচ্ছে 2460, আর আমাদের অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড ছিল হচ্ছে কি 2720। এখান থেকে স্টোরেজের ইফিসিয়েন্সিটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। আর লাস্ট যেটা ছিল যে আমাদের ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, আমাদের তো এখানে জাস্ট দুইটা ভ্যালু বলা ছিল, একদম মাথায় ছিল 1.7, একদম শেষে ছিল 1.1, এভারেজ করে পাইলাম 1.4। তাহলে ডেভিয়েশন কতটুক, তাহলে আমাদের ডেভিয়েশন কে 1.7 থেকে 1.4 এর একটা ডেভিয়েশন, আর 1.1 থেকে আবার 1.4 এর একটা ডেভিয়েশন। এই যে এই দুইটা ডেভিয়েশন, এটাকে আমরা আবার এভারেজ করলাম, বা বেসিক্যালি আসলে এখানে যেহেতু দুইটা, একটা করলে আসলে হয়ে যেত, বেসিক্যালি আমাদের 0.3। সো আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিকে স্মল ডি বাই ক্যাপিটাল ডি করে আলটিমেটলি ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি পেয়ে টোটালি হচ্ছে এই হচ্ছে আপনাদের বলতে পারেন এটা হচ্ছে একদম ডিস্ট্রিবিউশনের এফিসিয়েন্সির যে বিভিন্ন পার্সেন্টেজে যেটা ছিল, এটা হচ্ছে তার একদম জেনারেল আর কি, একদম একটা ম্যাথে। এই ম্যাথটার মধ্যে কারো যদি কনফিউশন থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারেন। এখানে যে 50% যে কথাটা বলা আছে ওইটা হ্যাঁ ওইটা যদি 40% বা 30% বলা থাকে, হ্যাঁ, তাহলে মানে তখন আমাদের বাকি আমরা যে হচ্ছে পার্সেন্টেজটা ওইটা আমাদের মানে দেওয়া লাগবে, ওই যে অ্যাডিশনাল যে ওয়াটারটা। আমাদের দেখেন আমরা আসলে কথা বলি কি আমাদের কতটুকু ওয়াটার দেওয়া লাগবে, আমরা কতটুকু ওয়াটার দিব সেটা কি যতটুকু আমাদের গ্যাপ থাকবে, যতটুকু রেডিলি অ্যাভেলেবল বা মানে যতটুকু আর কি অ্যাভেলেবল থাকবে না, যতটুকু ডেফিসিট থাকবে সেটা আর কি। যদি বলতেন 30% অ্যাভেলেবল আছে, তখন কি আমাদের বাকি 70% হচ্ছে তখন অ্যাপ্লাই করা মানে তাকে হচ্ছে দেওয়া লাগবে আর কি। 34 জি, ইন্টু ঠিক আছে। 70%। জি ভাই বুঝিনি। 30% অ্যাভেলেবেল থাকলে আমাদের হচ্ছে তখন ওই যে হ্যাঁ ডেপটা 70% হতো দেওয়া লাগবে। 34 ইন্টু 70%। হ্যাঁ হ্যাঁ 34 × 70%, জি ভাই ওইটা হইতো। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। তাহলে পরের দিন হচ্ছে আমাদের এখান থেকে মানে বাকি ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বা এগুলা দিয়ে আর কিছু থাকবে ওইগুলো আমরা আসলে আশা করি আমরা পরের দিনে বাকিগুলো করে ফেলতে পারবো। আজকে আর আমাদের অন্য কোনো কিছুর মধ্যে মোটামুটি শেষ করে যাওয়া লাগবে না। আজকের ক্লাসের মানে এই টোটাল মানে লেকচার 1-2 মোটামুটি যেহেতু সর্ট অফ একটা কম্বাইন্ডলি আজকে ক্লাস হয়েছে, টোটাল ক্লাসের মধ্যে কারো যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আনমিউট করে জিজ্ঞাসা করতে পারে। না ভাই বুঝতে পারছি, ইজি ছিল। ইরিগেশনের জিনিসগুলো কম্পারেটিভলি আসলে আগের গুলা থেকে প্রচুর ইজি হবে।